বিভিন্ন গল্প শোনার একটাই স্টেশন, দ্য স্টোরি হল্ট। শুনতে হলে থামতে হবে, দ্য স্টোরি হল্টে নামতে হবে। দীপকাকু চোখ মুখ বেশ থমথমে। সুখদেব বাবুর কাছে জানতে চাইলেন, আপনার দোকানের সিসিটিভি জোনে আমার বাইকটাকে কি দেখা যাবে? না স্যার, এত দূর আসবে না। উত্তর শুনে দীপকাকু পা বাড়ালেন সুখদেব বাবুর দোকানের পাশে গ্রসারি শপের দিকে। ঝিনুক আর সুখদেব বাবু ফলো করল। মুদিখানার কাউন্টারে থাকা লোকটিকে দীপকাকু নিজের বাইকের দিকে আঙুল নির্দেশ করে জিজ্ঞেস করলেন, একটু আগে কি ওই বাইকটার কাছে কেউ এসে দাঁড়িয়েছিল? হ্যাঁ, দাঁড়িয়ে তো ছিল স্যার। একটা লাল বাইক এসে দাঁড়িয়েছিল। ওই স্ট্যান্ড করা বাইকটার উপর কি যেন একটা রাখলো, তারপর স্পিড তুলে বেরিয়ে গেল। বাইক যে চালাচ্ছিল দেখতে কেমন, মানে ইয়াং না বয়স্ক, রোগা না মোটা? হেলমেট পরেছিল স্যার। বয়স তো বলতে পারবো না, তবে চেহারা রোগার দিকেই। থ্যাংক ইউ বলে দীপকাকু দোকানের সামনে থেকে ফের রাস্তায় নেমে এলেন। ঝিনুককে বলতে থাকলেন, কেউ লোকটাকে খবর দিচ্ছে আমরা কোথায় যাচ্ছি। এ হচ্ছে সেই লোকটা যে তোমাকে ফলো করেছিল। চেহারা, গাড়ির রং সব মিলছে। তাই তো মনে হচ্ছে। এই লোকটাই কি হিরে চোর? হতেই পারে, তবে কয়েকজনের যোগ সাজসে কাজটা সে করছে। বলার পর দীপকাকু সুখদেব বাবুর দিকে ঘাড় ফিরিয়ে বললেন, আপনি দোকানে গিয়ে একবার সিসিটিভি ফুটেজটা দেখুন তো। আমরা যখন ভিতরে কথা বলছিলাম আপনার কোনো স্টাফ কাউকে ফোন করেছিল কিনা। আপনি দেখে ওই ফুটেজটুকু রেডি রাখুন, আমিও একবার দেখব। বুঝেছি, আপনি দেখতে চাইছেন আমার কোনো স্টাফ বাইকের লোকটাকে ডেকে পাঠিয়েছে কিনা। যদিও সে সম্ভাবনা একেবারেই নেই, তবু তদন্ত যখন চলছে দেখা উচিত। বলে দোকানের দিকে এগোলেন সুখদেব বাবু। দীপকাকু মোবাইল বের করলেন বুক পকেট থেকে। স্ক্রিনে কার যেন নাম সার্চ করে কল করলেন। একটু অপেক্ষার পর কল রিসিভ হলো। দীপকাকু বললেন, আমি প্রাইভেট ডিটেকটিভ দীপঙ্কর বাগচি। মনে পড়ছে আমায়? ইয়েস, আমি যেদিন গিয়েছিলাম আপনাদের দোকানে, মানে 12 তারিখ, আমার অ্যাসিস্ট্যান্ট আগে বেরিয়ে যায়। তখন আপনাদের শোরুমের বাইরে থেকে ওকে একটা বাইক ফলো করে। আমি জানতে চাই আপনার কোনো স্টাফ ওই বাইকের লোককে ডেকে পাঠিয়েছিল কিনা। আমার অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে যাওয়ার খানিক আগে সে নিশ্চয়ই ফোন করেছিল বাইকারকে। ওই সময় দোকানের সমস্ত ফুটেজ দেখলেই স্টাফটিকে আপনি শনাক্ত করতে পারবেন। পারার সঙ্গে সঙ্গে আমাকে জানান। আরেকটা কথা, ফুটেজটা আপনি গোপনে দেখবেন, অন্য কোনো স্টাফকে জানতে দেবেন না। আপাতত আপনাদের দোকানে আপনাকে ছাড়া আমি কাউকে বিশ্বাস করছি না। গোপন ফুটেজ দেখতে আপনার যদি একটু সময় লাগুক, ইনফরমেশনটা আমায় কাল দিলেও চলবে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ফোন কাটলেন দীপকাকু। সুখদেববাবু দোকান থেকে বেরিয়ে এসেছেন। দীপকাকুকে বললেন, ফুটেজ দেখলাম স্যার। আমরা যখন কথা বলছিলাম দোকানের কেউ কোনো ফোন করেনি। চলুন আপনি একবার দেখে নিন। ফুটেজ আপনার জন্য আলাদা করে সেভ করে রেখেছি। রাখা থাক, পরে দেখব। বলে দীপকাকু বাইকে উঠে বসলেন। ঝিনুককে বললেন, চলে এসো। ঝিনুকরা এখন আলিপুরে সমরেশ বাবুর বাড়িতে। আজও ওরা সমরেশ বাবুর শোয়ার ঘরে বসেছে। এ বাড়িতে এসে দীপকাকু সমরেশ বাবুকে বলেছেন, আজ আপনার বাড়ির লোক এবং কাজের লোকেদের সঙ্গে আমরা একটু কথা বলবো। বসবো আপনার শোয়ার ঘরে। ঘর এবং হিরে রেখেছিলেন যে আলমারিতে, সেসব চোখের সামনে থাকলে সুবিধে হবে আমার। কখন কি নজরে এসে যায়। সমরেশ বাবু সাগ্রহে ঝিনুকদের নিয়ে এসেছেন এ ঘরে। সোফায় বসে সমরেশ বাবু বললেন, বাড়ির সবাইকেই পাওয়া যাবে, শুধু পল্লবকে ছাড়া। ও তো এখন অফিসে। একবার ফোন করে বলুন না 10-15 মিনিটের জন্য আসতে। সমরেশ বাবু ঝিনুকদের সামনে বসেই ফোন করলেন ছেলেকে। পল্লববাবু জানিয়ে দিলেন আসা সম্ভব নয়,
অফিসের চাপ আছে। দীপকাকু যেন একটু দমে গেলেন, সেটা চোখ এড়ালো না সমরেশবাবুর। তেমন বুঝলে আপনি এ বাড়ি হয়ে আমার অফিসে একবার যাবেন না হয়, তখন কথা বলে নেবেন ওর সঙ্গে। আপনার অফিসটা যেন কোথায়? মৌলালিতে, ফ্যাক্টরি কুমারটুলি। এরপরই উনি শুনতে চেয়েছিলেন কেসের হাল হকিকত। দীপকাকু ডিটেলে না গিয়ে যতটা পারলেন সংক্ষেপে বললেন। সব শুনে সমরেশবাবু বললেন, কাজ তো ভালোই এগোচ্ছে, কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্টের ওপর অ্যাটাকটা মেনে নিতে পারছি না। ওইটুকু মেয়ে আজ আবার আপনাদের হুমকি দিল। দেখুন, সাবধানে থাকবেন দুজনে, জীবনের ঝুঁকি নিতে যাবেন না, তাতে আমার কেস সলভ হোক আর না হোক। দুষ্কৃতী তো এখানেই ভুল করে ফেলেছে, অ্যাটাক করে হুমকি দিয়ে। এখন আপনি যদি কেসটা উইথড্র করতে বলেন, আমি করব না। নিজের দায়িত্বে চালিয়ে যাব কেস, অপরাধীকে শিক্ষা দিয়ে ছাড়ব। এ প্রসঙ্গে আর কথা বাড়াননি সমরেশবাবু। দীপকাকুকে জিজ্ঞেস করেছিলেন, বলুন প্রথমে কার সঙ্গে কথা বলবেন? তার আগে ওর একটু চাটা খেয়ে নিন। না, চা আর খাবো না। সকাল থেকে যেখানে যেখানে গিয়েছি চা খেয়েছি, অনেকবার হয়ে গিয়েছে। আপনি প্রথমে আপনার বৌমাকে ডেকে দিন। ঘর ছেড়ে চলে গিয়েছেন সমরেশবাবু। ফিরতে একটু বেশি সময় নিচ্ছেন। বৌমা কি গোয়েন্দার মুখোমুখি হতে রাজি নন? দীপকাকু ঘরের চারপাশে চোখ বোলাচ্ছেন। মাথায় কি ঘুরছে কে জানে। একবার সোফা থেকে উঠে গিয়ে কাঠের হাতির শো পিসের ফটো তুললেন মোবাইলে। যে শো পিসের পেটের ভেতর কাঠের আলমারির চাবি রাখেন সমরেশবাবু। ঝিনুকের মনে অনেকক্ষণ ধরেই দুটো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই সুযোগে সে জিজ্ঞেস করে, সুখদেববাবুর দোকানের ভিডিও ফুটেজটা আপনি দেখবেন বলেও দেখলেন না কেন? হতেই পারে ওর কোনো স্টাফ ফোন করেছিল, উনি আমাদের কাছে সেটা চেপে গেলেন। চিন্তার জগৎ থেকে ফিরলেন দীপকাকু। বললেন, চেপে যাবেন না, আমি দেখব বলি যেমনকার ফুটেজ তেমন রেখে দেবেন। দেখতে গিয়ে খামোখা সময় নষ্ট করে কি লাভ? এবার ঝিনুক দ্বিতীয় প্রশ্নে যায়। বলে, আপনি জয়শ্রী জুয়েলার্সের ম্যানেজারকে এত বিশ্বাস করছেন কেন? উনি কি আপনার সন্দেহের তালিকার বাইরে? যদি তাই হয় তাহলে কেন বাইরে? না, উনি সন্দেহের তালিকার বাইরে নন। ওকে বিশ্বাস করি বলেছি একটা বিশেষ কারণে। কারণটা এখনই তোমাকে বলছি না, আমার স্ট্র্যাটেজিটা কাজে লাগে কি না দেখে নিয়ে বলবো। দীপকাকুর কথা শেষ হলো। ঘরে ঢুকলেন সমরেশবাবু এবং ওর বৌমা। মহিলাকে ভারী মিষ্টি দেখতে, বয়স 30-এর নিচেই, দু হাতে ফ্রুট জুসের গ্লাস। এটা বানাতেই বোধহয় দেরি হলো। ঝিনুকদের সামনে সেন্টার টেবিলে গ্লাস দুটো নামিয়ে সমরেশবাবুর বৌমা বললেন, আর কিছু দিচ্ছি না, এটা অন্তত খেয়ে নিন। দীপকাকু সৌজন্যের হাসি হাসলেন, ঝিনুকও হাসল। সমরেশবাবু এবং ওর বৌমা দুপাশের দুটো সাইড সোফায় একে একে বসতে যাচ্ছেন। দীপকাকু সমরেশবাবুর উদ্দেশ্যে বলে ওঠেন, আপনাকে কিন্তু এখন ঘরের বাইরে থাকতে হবে, অন্যদের সঙ্গে কথা বলার সময়ও তাই। ওকে, নো প্রবলেম বলে দরজার দিকে এগোলেন সমরেশবাবু। ওর বৌমা বসেছেন সোফায়। দীপকাকু প্রশ্ন শুরু করলেন, আপনার নাম? মন্দিরা, মন্দিরা গুপ্ত। কতদিন হলো বিয়ে হয়েছে আপনাদের? এই 1.5 বছর। হিরেটা খোয়া যাওয়ার ব্যাপারে আপনার কি মত? আমার আর কি মত থাকবে? খুব অবাক হয়েছে এটুকু বলতে পারি, কারণ এবাড়ির বাবা খুবই সাবধানী সতর্ক মানুষ। তার সঙ্গে এরকম ঘটনা ঘটে যাওয়াটা বেশ আশ্চর্যের। হিরেটা কোথায় খোয়া যেতে পারে বলে আপনার মনে হয়? এ বাড়িতে নাকি অন্য কোথাও? বলতে পারবো না, এ ব্যাপারে আমি কোনো ধারণা করে উঠতে পারিনি। আচ্ছা, এবার বলুন, আপনার বাবা উনি কি জ্যোতিষে খুব বিশ্বাস করেন? বাবার সঙ্গে নিশ্চয়ই কথা বলেছেন আপনারা, হাতের আংটিগুলো দেখে এ কথা বলছেন। বাবা অদ্ভুত মানুষ, নিজের মুখেই বলেন এই যে হিরোশিমা নাগাসাকিতে একসঙ্গে এত লোক মারা গিয়েছিল,
সবার ভাগ্যে কি একই দিনে মৃত্যু ছিল? জ্যোতিষ টতিষ সব বুজরুকি, অথচ এই বাবা ছোটোখাটো ব্যাপারে জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করতে ছোটেন। আসলে মানুষটা ভীষণ ভীতু। তার মানে আপনি বলছেন জ্যোতিষীরা যেসব পাথর টাথর দেয় আপনার বাবা ভালোই চেনেন? অবশ্যই, তাই তো এবারের পাথরটা হাতে নিয়েই বলে দিল নকল হিরে। বাবা নিজে একটা হিরে পরে। দেখেছি ডান হাতের অনামিকায়। ঝিনুক কিন্তু এটা খেয়াল করেনি। ফের প্রশ্নে গেলেন দীপকাকু। হিরেটা খোয়া যাওয়ার ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়? না, সন্দেহ করার মতো কোনো সূত্র দেখতে পাচ্ছি না। সুখদেববাবুকে আপনার কেমন লোক বলে মনে হয়? উনি কি হিরে বদলে দিতে পারেন? মানুষটা তো এমনিতে ভালোই, খারাপ কিছু মনে হয়নি কখনো। এ বাড়ির বাবার অনেক দিনের বন্ধু, উনি হঠাৎ এ কাজ করতে যাবেন কেন? তবে টাকার জন্য মানুষ কি না করে। আমার এ বাড়ির মায়ের কিন্তু সুখদেব বাবুর উপরই সন্দেহ। উনি এই সিদ্ধান্ত থেকে এতটুকু নড়ছেন না। কেন সুখদেববাবুকে সন্দেহ কেন? মায়ের সঙ্গে তো কথা বলবেন, তখনই জিজ্ঞেস করে নেবেন। একটু সময় নিয়ে দীপকাকু পরের প্রশ্নে গেলেন। হিরে খোয়া যাওয়ার ব্যাপারে আপনার হাজব্যান্ড মানে পল্লববাবুর কি মত? কাকে সন্দেহ করছেন উনি? সেভাবে কাউকে নয়, ও শুধু বলছে ওর বাবা কিছু ব্যাপার আমাদের কাছে চেপে যাচ্ছেন, পুরোটা বলছেন না। সব কথা না বললে গোয়েন্দাই বা কি করে খুঁজে বার করবে জিনিসটা? সমরেশবাবু কি ধরনের ব্যাপার আপনাদের বা আমাকে বলেননি বলে মনে করছেন পল্লববাবু? ও তো বলছে বাবার হিরে কেনার কথা আরও কেউ জানে, বাবাই হয়তো বলেছে, আলোচনা করেছে হিরেটা কেনার ব্যাপারে। অথবা অন্য কোনো বোকামি করেছে বাবা, পাছে আমরা দোষারোপ করি তাই আমাদের বোকামিটা বলছেন না। থামলেন মন্দিরা। দীপকাকু বললেন, থ্যাংক ইউ। এবার আপনি যেতে পারেন। সমরেশবাবুর স্ত্রীকে বলুন এ ঘরে আসতে। সোফা থেকে উঠে দাঁড়ালেন মন্দিরা। সামনে টেবিলের দিকে তাকিয়ে অবাক গলায় বললেন, এ কি, আপনারা মুখেই দিলেন না ফ্রুট জুসটা? খেয়ে নিন প্লিজ। গ্লাস তুলে নিলেন দীপকাকু। মন্দিরা ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ফ্রুট জুস শেষ হলো। ঘরে ঢুকলেন সমরেশ বাবুর স্ত্রী। ইনি ঝিনুকদের চেনেন, আগেরবার দেখা হয়েছিল। দীপকাকু পাশের সোফাটা দেখিয়ে সমরেশবাবুর স্ত্রীকে বললেন, বসুন। এমন জড়সড় হয়ে বসলেন মহিলা যেন অন্য কারোর বাড়ি। দীপকাকু বললেন, আগের দিন আপনার নামটা জানা হয়নি। শোভাগুপ্ত। হিরেটা কেনার আগে সমরেশবাবু কোনো আলোচনা করেননি আপনার সঙ্গে? কোনো আভাসও দেননি? না, হিরে নিয়ে আমাকে কিছু বলেনি। মেয়েকে দামি জিনিস দেবে বলেছিল, ব্যাস এতটুকুই। ব্যাংক থেকে হিরেটা যেদিন নিয়ে এলো সেদিন আমাদের জানালো। এমন নয় তো আপনারা অত দামি গিফট দেওয়াতে আপত্তি করতে পারেন, নানা যুক্তি দিতে পারেন না দেওয়ার জন্য, তাই একেবারে মেয়ের জন্মদিনে নিয়ে এসেছিলেন হিরেটা? আমরা আপত্তি করলে সে শোনার লোক নাকি? তাছাড়া আমরা আপত্তি করতে যাবই বা কেন? গিফট তো এবাড়ির মেয়েই পাচ্ছে। হিরেটা কে সরিয়েছে বলে আপনার মনে হয়? কে আবার? ওই সুখদেব পাল। পরিষ্কার এটা ওরই কাজ। কেন বলছেন এ কথা? সুখদেববাবুই তো আমার কর্তাকে হীরের খবরটা এনে দিয়েছিল। হিরেটা সরাবে বলেই প্ল্যান করে রেখেছিল আগেই। কিন্তু সমরেশবাবুর তো ইচ্ছে ছিলই মেয়েকে দামি কিছু গিফট করার। সুখদেববাবু শুধু হীরের খবরটা এনে দেন, এতে ওর দোষ কোথায়? উনি যেহেতু জুয়েলারি ট্রেডে আছেন তাই হীরের খবর দেওয়াই তো স্বাভাবিক, তা নয় কি? তক্ষুনি কোনো উত্তর দিলেন না শোভাগুপ্ত। ঝিনুক নোটপ্যাডে নিজের মতো নোট নিয়ে যাচ্ছে। দীপকাকু কিছু বলতে যাচ্ছিলেন, শোভাগুপ্ত বলে উঠলেন, শীতল শেখরার কাছে তো পাথরটা দেখাতে নিয়ে গিয়েছিলাম। ও জিনিসটা নকল বলার পর আরও একটা কথাও বলেছিল জানেন? বৌদি, এটা যে সে জায়গায় নকল করা নয়। এত ভালো নকল করার লোক কলকাতায় নেই, মুম্বাই দুবাইয়ে এরকম নকল পাওয়া যায়। এবার আপনি বলুন, এই লাইনের লোক ছাড়া কি
মুম্বাই দুবাই থেকে এরকম নকল হিরে আনতে পারবে? আচ্ছা, সে না হয় মানলাম, কিন্তু সুখদেববাবু হিরেটা সরানোর সুযোগ পেলেন কোথায়? ওটা কেনার পর সমরেশবাবু আর হাতছাড়া করেননি, ব্যাংক অবধি নিজের ব্রিফকেসে রেখেছিলেন। যেদিন হিরেটা বাড়ি আনলেন, সঙ্গে সুখদেববাবু তো ছিলেন না। ব্যাংকে যাওয়ার পথে কর্তাকে ওষুধ খাইয়ে অজ্ঞান করে হিরেটা পাল্টেছে, অথবা অথবা হিপনোটাইজ করেছিল। রাগের মাথায় মহিলার যুক্তি বুদ্ধি কাজ করছে না। বোঝাই যাচ্ছে মানুষটা এমনিতে সরল। ঝিনুক দীপকাকুর মুখের দিকে তাকালো। ঠোঁটের কোণে এক চিলতে হাসি এসে গিয়েছে ওর। ছদ্ম বিস্ময়ে তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন, ওহো, সুখদেববাবু হিপনোটাইজ করতে পারেন? না পারার তো কিছু নেই। ওর সোনার দোকানে সপ্তাহে একদিন করে একজন জ্যোতিষী আর একজন তান্ত্রিক বসে, ওদের থেকেই হয়তো শিখে নিয়েছেন। অনেক কষ্টে হাসি সামলালো ঝিনুক। দীপকাকু সংযত রাখলেন নিজেকে। স্বাভাবিক গলায় তিনি বললেন, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনার ছেলে বৌমাকে সন্দেহ হয় না? সন্দেহ তো বাড়ির সবাইকেই করা যায়, মানে কাজের লোকদেরও। কিন্তু এরা হিরে বদলানোর সময় পেল কোথায়? উনি ব্যাংক থেকে হিরেটা নিয়ে এসে আলমারিতে রাখলেন, বাইরের জামাকাপড় ছেড়ে মুখ হাত ধুয়ে আমাদের ডেকে পাঠালেন হিরেটা দেখাতে। এর মাঝে কি পাল্টানো সম্ভব? একটু চিন্তা করে নিলেন দীপকাকু। বললেন, ঠিক আছে, ঠিক আছে, এবার আপনি সমরেশবাবুকে একটু ডেকে দিন। সোফা ছেড়ে উঠে গেলেন শোভাগুপ্ত। চিন্তায় ঝিনুকের মাথা ভারী হয়ে আসছে। এখনো অবধি এটা বোঝা গেল না হিরেটা কোন ফাঁকে বদলা বদলি হয়েছে। আজ রাতে নিজের নোটপ্যাডটা নিয়ে বসবে ঝিনুক, দেখবে কোথায় কোথায় সুযোগ ছিল হিরেটা বদলানোর। ঘরে এলেন সমরেশবাবু। দীপকাকু জিজ্ঞেস করলেন, আপনার বাড়িতে কজন কাজের লোক? 8 জন। তারা কে কি কাজ করে? একজন দারোয়ান, 2 জন ড্রাইভার, একজন রান্নার লোক, 2 জন ঘর পরিষ্কার, মানে একজন ওপরতলা ও অন্যজন নিচের তলা, একজন মালি, আর মাধব। আগের দিন দেখেছেন মাধব 5-4 মাস খাটে, বাজার দোকান করে আর কি। সবাইকে একসঙ্গে একবার এ ঘরে ডেকে পাঠান তো। সবাইকে একসঙ্গে? অবাক গলায় জানতে চাইলেন সমরেশবাবু। ঝিনুকও একটু অবাক হয়েছে। দীপকাকু বললেন, হ্যাঁ, সকলকে একসঙ্গে একসঙ্গে। একজনকে পাওয়া যাবে না, পল্লবের ড্রাইভার। পল্লবকে তো অফিসে নিয়ে গিয়েছে। ঠিক আছে, বাকিদের পাঠিয়ে দিন। সমরেশবাবু বেরিয়ে গেলেন ঘর থেকে। একবারে এতজনকে ডাকাতে ঝিনুক যেমন অবাক হয়েছে, একই সঙ্গে স্বস্তিও পেয়েছে। গোয়েন্দাগিরির 2টো ব্যাপারে ঝিনুক ভীষণ বোর হয়। 1, অকুস্থল এবং নথিপত্র খুঁটিয়ে দেখা, এতে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেন দীপকাকু। 2, একের পর এক লোকজনকে জেরা করা। শুধু জেরা নয়, যে উত্তর দিচ্ছে তার মোটিভ বিশ্লেষণ করা। এ এক অসম্ভব বুদ্ধি আর ধৈর্যের পরীক্ষা। এ পরীক্ষায় ঝিনুক নির্ঘাত ফেল করবে। অথচ বাবা আশা করে যে কোনো একদিন গোয়েন্দাগিরি প্রফেশন হবে ঝিনুকের। সেই আর বোধহয় হওয়ার নয়। অ্যাসিস্ট্যান্টগিরি করে কাটাতে হবে ঝিনুককে। আবার ঘরে এলেন সমরেশবাবু। পিছন পিছন কাজের লোকেরাও এসে পড়ল। দীপকাকু বললেন, তোমাদের সঙ্গে কয়েকটা কথা আছে, পাশাপাশি দাঁড়াও সকলে। নির্দেশ মতো দাঁড়িয়ে পড়ল 7 জন। খানিক তফাতে সমরেশবাবু। উনি খুব মন দিয়ে গোটা ঘটনাটার উপর নজর রাখছেন। কাজের লোকেদের উদ্দেশ্যে দীপকাকু বললেন, তোমাদের নাম, তোমরা এ বাড়িতে কি কাজ করো, বাড়ি কোথায়, এক এক করে বলো। বাঁ দিকের মহিলার দিকে তাকিয়ে দীপকাকু ফের বললেন, শুরু করো তুমি। বাঁ দিকের মহিলা বলল, নাম বলবো? নাম মাধবী, মাধবী বেড়া। রান্নার কাজ করি, তারাতলায় থাকি। পরের জন বলে, সুলতা সাপুই, উপরতলা ঝাড়পোছ করি, থাকি বেহালায়। বেহালার কোথায়? শুশুনা, শুশুনা। আচ্ছা, এবার তুমি বলো। পরের জনকে বললেন দীপকাকু। মহিলা বলল, দীপা কুণ্ডু,
নিচের তলা ঝাড়পোছ করি, ওই কাছেই শাহপুরে থাকি। পরের জন পুরুষ বলল, গণেশ দাস, বড়বাবুর গাড়ি চালাই, চেতলায় থাকি। চেতলার কোথায়? চেতলার গোড়াবাজার। পরের জন বলল, বনমালী সিং, মালির কাজ করি, এ বাড়িতেই থাকে, রাতে পাহারা দিই। তোমার নাম বনমালী? হ্যাঁ, তুমি মালিরই কাজ করো, বেশ মজার ব্যাপার তো। हाँ जी हुजूर, हमरा असली नाम लखन सिंह आछे। बड़ो बाबू हमको बनमाली बुला के पुकारते हैं। দীপকাকুর চোখ গেল সমরেশ বাবুর দিকে। চিলতে হেসে উনি ঘাড় নেড়ে সাই দিলেন। ঝিনুকের মাথায় চলকে উঠল একটা কথা, লোকটা হিন্দি ভাষী। এ তাকে বাইক চেপে এসে হুমকি দেয়নি তো? বনমালীর পাশের লোকটি ইউনিফর্ম পরে আছে, বোঝা যাচ্ছে সে সিকিউরিটি গার্ড। সে বলল, আমি রতন মিস্ত্রি, গেটকিপার, থাকি মহেশতলায়। শেষের জনকে চেনে ঝিনুকরা, চা খাবার নিয়ে এসেছিল। লোকটা সকলের চেয়ে লম্বা। ঝিনুকদের জানা নামটাই বলল, মাধব, টাইটেল ঘোষ। বলল, সব ধরনের কাজই করি, এই বাড়িতেই থাকি, দেশের বাড়ি আরামবাগ। দীপকাকু সমরেশ বাবুকে জিজ্ঞেস করলেন, আপনার ছেলের ড্রাইভারের নাম আর কোথায় থাকে এটুকু বলুন। ওর নাম কাজল কুণ্ডু, এ পাড়াতেই বাড়ি। দীপকাকু এবার সকলের দিকে তাকিয়ে বললেন, তোমরা সকলেই জানো কি কারণে আমি এখানে এসেছি। একটু চিন্তা করে বলো তো, হিরেটা খোয়া যাওয়ার 2-4 দিন আগে এ বাড়ির ভিতর কিংবা বাইরে নতুন কিছু চোখে পড়েছে? 7 জন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। বোঝাই যাচ্ছে দীপকাকুর কথাটা তারা ঠিক অনুধাবন করে উঠতে পারেনি। সেই কারণেই দীপকাকু ফের বলে উঠলেন, যেমন ধরো, বাড়ির বাইরে অচেনা কোনো লোক ঘুরঘুর করছে, বাড়ির ভিতরে যে জায়গা যার থাকার কথা নয় তাকে সেখানে দেখা গেল, ঘর ঝাঁট দিতে গিয়ে চোখে পড়লো নতুন কিছু একটা, মানে এই ধরনের কিছু। খেয়াল করে থাকলে আমাকে বলো। সকলেই নীরব, মাথা নিচু করে রয়েছে সবাই। বনমালী হঠাৎ বলে উঠল, कल गार्डन में एक ठो चीज मिला, चलेगा? চলেগা মতলব? সমরেশ বাবু বললেন, আমি বুঝেছি ব্যাপারটা। মানে আপনি বলেছেন হিরেটা খোয়া যাওয়ার আগের 2-4 দিন নতুন কিছু চোখে পড়েছে কিনা। ও তো কালকে জিনিসটা পেয়েছে, তাই জিজ্ঞেস করছে ওটা আপনার কাজে লাগবে কি। জরুর চলেগা। ক্যা চিজ মিলা? ठहरिए, लाता हूँ। বলে ঘর থেকে বেরিয়ে গেল বনমালী। দীপকাকু সমরেশ বাবুকে জিজ্ঞেস করলেন, কি পেয়েছে ও? আমাকে তো কিছু বলেনি, আপনার সামনেই কথাটা তুলল। বলার পর সমরেশ বাবু কাজের লোকেদের জিজ্ঞেস করলেন, তোমরা জানো? সকলেই কম বেশি মাথা নেড়ে না বোঝালো। ফিরে এলো বনমালী, হাতে একজোড়া শু, জুতোর খুবই জরাজীর্ণ অবস্থা। এসে সে বলল, गार्डन में कल यही मिला। ये जूता इस मकान का कोई आदमी का नहीं है। তোর এটা আবার কেউ তুলে নিয়ে আসে নাকি? কোনো বদমাশ লোক পাঁচিলের ওপার থেকে বাগানে ছুড়ে দিয়েছে 7 পুরনো জুতো। জুতো জোড়াটা কোথায় পেয়েছো তুমি? दरवन गुमटी का सामने छोटा सापेर का नीचे। এটা কাউকে দেখাওনি কেন? मेरे को मालूम है ये जूता इस मकान का किसी का नहीं। मेरा पैर पर फिट हो गया, सोच रहा था कुछ दिन पहन लूं। কই দাও দেখি, দাও দাও, জুতো জোড়া দাও। ঝিনুকের অস্বস্তি হচ্ছে। নোংরা জুতো হাতে নিচ্ছেন দীপকাকু। নিলেন হাতে, ঘুরিয়ে ফিরিয়ে দেখে ফেরত দিলেন বনমালীকে। বললেন, এখন তুমি এটা পরো না, রেখে দাও, পরে আমার কাজে লাগবে। ঘাড় হেলালো বনমালী। 2 হাতে হাত ঝেড়ে ফের দীপকাকু কাজের লোকের উদ্দেশ্যে বললেন, এবার একটা জরুরি কথা বলি। হিরে খোয়া গিয়েছে জানার পর নিজেদের সার্চ করতে বলেছিলে তোমরা,
এই বুদ্ধিটা তোমাদের মধ্যে কার মাথায় প্রথম এসেছিল? যারা বাড়ি ফিরবে তাদেরই শুধু সার্চ করতে বলেছিলাম, যাতে আমাদের উপর কোনো সন্দেহ না পড়ে। এটা বলল সমরেশ বাবুর ড্রাইভার। নামের জন্য নোটপ্যাডে চোখ রাখল ঝিনুক। একটু আগে সবার নাম লিখেছে। হ্যাঁ, লোকটার নাম গণেশ দাস। দীপকাকু বললেন, তাহলে তোমার মাথায় প্রথম এসেছিল কথাটা? না, আমাকে তো দারোয়ান কথাটা বলল। দীপকাকু দারোয়ান রতন মিস্ত্রিকে জিজ্ঞেস করলেন, তোমার মাথায় এসেছিল সার্চ করানোর কথাটা? না স্যার, তবে আমাকে কে বলেছিল সেটাও মনে করতে পারছি না এখন। দীপকাকু মহিলাদের জিজ্ঞেস করলেন, তোমরা বলতে পারবে কে প্রথম সার্চ করার কথাটা তুলেছিল? 3 মহিলায় একে অপরের মুখের দিকে তাকিয়ে ঘাড় নাড়ল। দীপকাকু বললেন, এবার তোমরা যেতে পারো। পরে যদি কিছু মনে পড়ে বড়বাবুকে বলো, আমি জেনে নেব। সকলেই দরজার কাছে পৌঁছে গিয়েছে। তখনই দীপকাকু বলে ওঠেন, মাধব, তুমি একটু দাঁড়িয়ে যাও, কথা আছে। মাধব ঘোষ দাঁড়িয়ে পড়ল। বাকিরা বেরিয়ে গেল ঘর ছেড়ে। সমরেশবাবুকে দীপকাকু বললেন, আপনাকে আবার একটু বাইরে যেতে হবে। বাধ্য ছাত্রের মতো মাথা নেড়ে সমরেশবাবু ঘরের বাইরে গেলেন। দীপকাকু চোখের ইশারায় মাধবকে সামনে আসতে বললেন। এলো মাধব। চেহারায় জড়সড় ভাব। বয়স 45-46 হবে। তুমি তো সেদিন সকলকে সার্চ করেছিলে, বিভাসবাবুকেও করেছিলে? আগে হ্যাঁ স্যার। খারাপ লাগছিল না ওকে সার্চ করতে? এ বাড়ির বৌমার বাবা বলে কথা। খুবই খারাপ লাগছিল স্যার, কিন্তু কি করব, আমাকেই তো সার্চ করতে দেয়া হলো। ওকে ঠিক মতো সার্চ করেছিলে তো, নাকি এ বাড়ির বেআই বলে ওপর উপর দেখে ছেড়ে দিয়েছিলে? না না স্যার, ভালো করেই সার্চ করেছি। উনি নিজেই আমাকে হেল্প করেছিলেন। বলছিলেন যে ভালো করে দেখে নাও মাধব, ওদের মনে যেন কোনো সন্দেহ না থাকে। ছোটবাবু তার শ্বশুরকে সার্চ করাটা মোটেই মেনে নিতে পারেননি। তখন আপত্তি জানিয়েছিলেন, বিভাসবাবুই শোনেননি। বলেছিলেন সার্চ হোক, তাতে আমারই সুবিধে, শান্ত মনে বাড়ি যেতে পারবো। ছোটবাবু এখনও আমার উপরে চটে আছেন, রাগ করে আছেন বড়বাবুর উপরে। অপমান করা হয়েছে বৌদিমণির বাবাকে। বড়বাবু কিন্তু বন্ধুকে সার্চ করতে মানা করেছিলেন। বৌদিমণির বাবাই শোনেননি, নিজেকে সার্চ করিয়ে ছাড়লেন। বড়বাবু তখন ঘর ছেড়ে চলে গিয়েছিলেন। আচ্ছা, সার্চ তো যারা বাড়ি ফিরবে তাদের করা হলো, তা বাড়িতে যারা আছে তাদের থাকার জায়গা সার্চ করা হয়েছিল কি? আমার আর বনমালীর ঘর সার্চ হয়েছে, ছোটবাবু করেছেন। ওরা নিজেদের ঘর সার্চ করিয়েছেন কিনা জানি না। ঠিক আছে ঠিক আছে, এবার তুমি আসতে পারো। বড়বাবুকে পাঠিয়ে দাও। মাধব দরজার দিকে ঘুরে গেল। ও বেরিয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ঘরে এলেন সমরেশবাবু। মুখে একটা প্রসন্ন ভাব। বললেন, আপনি যেভাবে এগোচ্ছেন মনে হচ্ছে হিরেটা পেতে আর বেশি দেরি নেই। হিরেটা থাকলে তো পাবেন, যদি বিক্রি করে দেয়। আরে অপরাধী তো ধরা পড়বে, তাতেই আমার শান্তি। বিচ্ছিরিভাবে ঠকে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছি না, বুঝলেন? যেভাবে হোক চোরটাকে জেল খাটাতে হবে। বলতে বলতে সোফায় এসে বসতে যাচ্ছিলেন সমরেশবাবু। দীপকাকু বললেন, একটু দাঁড়ান, আপনাকে একটা জিনিস করে দেখাতে হবে। যেদিন হিরেটা নিয়ে এলেন, এ ঘরে ঢুকে ব্রিফকেসটা কোথায় রাখলেন? বাইরের জামা কাপড় ছাড়লেন কখন? কতক্ষণ পর আলমারিতে রাখলেন ব্রিফকেস? এসবের একটা ডেমনস্ট্রেশন দিন তো। দাঁড়ান, ব্রিফকেসটা বার করি। বলে আলমারির সামনে চলে গেলেন সমরেশবাবু। পকেট থেকে চাবি বের করে খুললেন আলমারি, বার করলেন ব্রিফকেস। তারপর চলে গেলেন দরজার বাইরে। প্রায় সঙ্গে সঙ্গেই ব্রিফকেস হাতে ঘরে ঢুকলেন সমরেশবাবু। দীপকাকু জিজ্ঞেস করলেন, দরজায় তালা দেওয়া ছিল না ভেজানো ছিল? ভেজানোই ছিল, গিন্নিকে তো এই ঘরে ঢুকতে বেরোতে হয়। ওকে, গো অ্যাহেড। সমরেশবাবু শুরু করলেন অভিনয়। কালো ব্রিফকেসটা বিছানায় রেখে স্টিলের আলমারির আয়নার সামনে দাঁড়িয়ে শার্টটা খোলার ভঙ্গি করলেন। কাঠের আলমারি, ব্রিফকেস তখন পিছনে।
যদিও আয়না দিয়ে আলমারিটা দেখা যাচ্ছে। শার্ট খোলার ভান করে বিছানার সামনে এলেন সমরেশবাবু। ব্রিফকেসটা তুলে নিয়ে আলমারির মুখোমুখি হলেন। দীপকাকু বলে ওঠেন, ব্যাস ঠিক আছে। ব্রিফকেস হাতে নিয়ে ঝিনুকদের দিকে ঘুরে দাঁড়ালেন সমরেশবাবু। দীপকাকু বলতে থাকেন, খাটের নিচে কেউ যদি লুকিয়ে থাকে এবং তার কাছে যদি আপনারই ব্রিফকেসের মতো আর একটা ব্রিফকেস থাকে যার মধ্যে ছিল নকল হিরে, আপনার ব্রিফকেসটা নিয়ে তারটা রেখে দিতে পারে সে, আপনি টের পাবেন না। যেই আপনি ঘর থেকে বেরোবেন সেও খাটের নিচ থেকে বেরিয়ে ঘর ছেড়ে চলে যাবে। এখন দেখতে হবে আপনার ব্রিফকেস দেখে কে আর একটা ওরকমই ব্রিফকেস কিনেছিল। দুটোই নতুন, নইলে আপনি টের পেতেন এটা অন্য সুটকেস। লোকটা আপনার আশেপাশেরই কেউ, যে লক্ষ্য করেছে আপনি নতুন সুটকেস ব্যবহার করছেন। সমরেশবাবু হতবাক হয়ে তাকিয়ে আছেন দীপকাকুর দিকে। চেহারায় অসহায় ভাব। একটু সময় দিয়ে দীপকাকু যখন দেখলেন সমরেশবাবুর এক্সপ্রেশনে কোনো বদল নেই, তখন বললেন, কি হলো, আপনি এমন চুপ করে গেলেন কেন? কথা ফুটল সমরেশবাবুর মুখে। বললেন, আপনি তো অপরাধী ধরে ফেলেছেন মশাই। এটা আমার ছেলের কাণ্ড। ওই কদিন আগে আমাকে এই ব্যাগটা গিফট করেছে, নিজের জন্যও কিনেছে একই কালারের, ওটা নিয়েই অফিস যায়। এখন বুঝতে পারছি আমাকে গিফট করার আসল উদ্দেশ্যটা। দীপকাকু সোফা থেকে উঠতে উঠতে বললেন, এখনই সিদ্ধান্তে পৌঁছবেন না। আমি আপনাকে একটা সম্ভাবনার কথা বললাম। এরকম অনেক কিছু প্রমাণ করতে হবে। যেমন যেমন আপনি হিরে কিনেছেন একমাত্র জানতেন সুখদেববাবু, আপনার ছেলেকে তো বলেননি, সে কি করে জানল? তাহলে কি সুখদেবী পল্লবকে বলেছে? দুজনে মিলে গাপ করেছে হিরেটা? উঠে দাঁড়িয়েছেন দীপকাকু। পাশে চলে এসেছে ঝিনুক। দীপকাকু বলছেন, এ সমস্তই অনুমান, প্রমাণের থেকে আমরা এখনো অনেক দূরে। দেখতে হবে আসলে কি ঘটেছে। আজকের মতো চলি। কাল রাতে ঘুম আসছিল না ঝিনুকের। সমরেশবাবুর কেসটা নিয়ে ভেবে যাচ্ছিল। দীপকাকুর কিছু ব্যাপার সে বুঝতে পারছে না। যেমন কাল সমরেশবাবুর বাড়ি থেকে বেরিয়ে দীপকাকু ঝিনুককে নিয়ে গেলেন বিডন স্ট্রিটে বিভাসবাবুর কাঠের ফার্নিচারের দোকানে। বিভাসবাবুর ছেলে সেখানে ছিলেন। দীপকাকু তার সঙ্গে কথা না বলে একজন কর্মচারীকে মোবাইলে তোলা সমরেশবাবুর বাড়ির হাতির ছবিটা দেখালেন এবং সেটা এখানে বানানো সম্ভব কি না জিজ্ঞেস করলেন। কর্মচারী বলল, একজন মিস্ত্রি ছিল যে বানিয়ে দিতে পারত, বয়সের কারণে সে আর কারখানায় আসতে পারছে না। দীপকাকু সেই মিস্ত্রির ঠিকানা নিলেন। ঝিনুক বুঝল না কেন নিলেন। দীপকাকু কি নিজের ঘরের জন্য ওরকম একটা হাতি বানাবেন? দোকান থেকে বেরিয়ে দীপকাকু বললেন, চলো এবার তোমায় বাড়ি পৌঁছে দিই। পল্লববাবুর অফিসে যাবেন না? ওর সঙ্গে তো কথা বলা বাকি। মনে হয় না কথা বলে নতুন কিছু পাওয়া যাবে। দীপকাকুর ভাবনা ঠিক কোন পথে চলেছে ঠাহর করে উঠতে পারছে না ঝিনুক। এসব ভাবতে ভাবতে সে হঠাৎই এই কেসের একটা জিনিস আবিষ্কার করে ফেলেছে, যেটা হয়তো কেসটার মোড় অনেকটাই ঘুরিয়ে দেবে। রাতে আর ফোন করেনি দীপকাকুকে। তখন 2টো বাজে। সকাল 7টায় করলো ফোন। রিং হয়ে গেল। দীপকাকু এমনিতে আর্লি রাইজার, কোনো কারণে আজ হয়তো বেলা অবধি ঘুমোচ্ছেন। 1 ঘন্টা বাদে আবার কল করেছিল ঝিনুক। তখন আবার বলছে সুইচ অফ। চিন্তা হতে থাকে ঝিনুকের। দীপকাকুর একটা বিশেষ অভ্যেস আছে, যখন কোনো কেস নিয়ে গভীর চিন্তায় ডুবে যান অফ করে দেন ফোন সেট। এখন যে কেসে ডুবে আছেন তাতে একটা গুরুত্বপূর্ণ ক্লু যখন বার করেছে ঝিনুক, সেটা তো তাকে জানাতেই হবে। জানলে দ্রুত কেসটার সমাধানে যেতে পারবেন দীপকাকু।
অগত্যা বাবাকে গোটা ব্যাপারটা বলল ঝিনুক। বাবা বলল, ওরে বাবা, এটা তো এখনই দীপঙ্করের জানা দরকার। তুই যেটা বার করেছিস এতেই তো কেসের অর্ধেকটা সলভ হয়ে গেছে। বাবা কিন্তু খুব বাড়িয়ে কিছু বলেনি, ঝিনুকেরও তেমনটাই মনে হচ্ছে। বাবা বলল, চ দীপঙ্করের বাড়ি যাই, তোকে ওখানে নামিয়ে দিয়ে আমি তারপর অফিস চলে যাব। বাবা গাড়িতে অফিস যায়, গাড়ি চালায় আশুদা। ব্রেকফাস্ট সেরে ঝিনুকরা বেরিয়ে পড়েছে। কুঁদো ঘাটে চলে এসেছে গাড়ি। দীপকাকুর বাড়ি পীরপুকুর। জায়গাটায় একটু মফস্বলের আদল আছে। প্রায় এসে পড়েছে ঝিনুকরা। গাড়িতে বসেও ঝিনুক দীপকাকুকে ফোনে 2 বার ট্রাই করল, একই রেজাল্ট, সুইচ অফ। মিনিট 5 মধ্যে দীপকাকুর ভাড়া বাড়ির সামনে পৌঁছে গেল ঝিনুকদের গাড়ি। দীপকাকু ভাড়া থাকেন দোতলায়। সেখানে যাওয়ার জন্য আছে এক আশ্চর্য সিঁড়ি। বাড়ির বাইরের জমি থেকে যে সিঁড়ি উঠে গিয়েছে সোজা দোতলায়। মানে চোর কোনো পাঁচিল গেট পার না হয়ে পৌঁছে যেতে পারবে ঘরের দরজায়। একমাত্র কোনো গোয়েন্দাই বুঝি সাহস করে এমন বাড়ি ভাড়া নিতে পারে। বাবার পিছন পিছন সিঁড়ি ভেঙে দীপকাকুর দরজায় পৌঁছল ঝিনুক। ডোরবেল টিপল বাবা। খানিক অপেক্ষার পর ফের চেপে ধরল সুইচ। ভেতরে বেলের আওয়াজ হচ্ছে, অথচ দরজা খুলছে না কেউ। এবার কড়া নাড়তে থাকলো বাবা। এতক্ষণে খুলল দরজা। খুলেছে কাজের মাসি। এবারের এই দুজনই মেম্বার। কাজের মাসি দীপকাকুর দেশের বাড়ির লোক, দেশ মেদিনীপুর। বাবা কাজের মাসিকে বলল, দরজা খুলতে এত দেরি হলো কেন? আমি তো রান্নাঘরে ছিলাম, ভাবলাম বাবু খুলবে। কাজের মাসি পিছন দিকে ঘাড় ফিরিয়ে বলল কথাটা। তারপরে ঝিনুকরা ঘরে ঢুকে আসে। ঘরটা বিশাল। দীপকাকু বসে আছেন চেয়ারে, পরনে পাজামা পাঞ্জাবি, সামনে ঝোলানো ব্ল্যাকবোর্ড। সেখানে চক দিয়ে কি সব যেন লেখা। দীপকাকু ওই লেখাগুলোর দিকে তাকিয়ে বসে আছেন। ঝিনুকরা ঢুকেছে, কোনো হুঁশ নেই তার। ওই ব্ল্যাকবোর্ডটা দীপকাকুর পরীক্ষাগার। কাছে গিয়ে গলা ধরে ঝাঁকুনি দিল বাবা। তখন দীপকাকুর সম্বিত ফিরল। চেয়ারে সোজা হয়ে বসে বাবার দিকে তাকালেন, বললেন, ও আপনারা? বেল শুনে ভাবলাম দুধওয়ালা। ঝিনুক বোর্ডের লেখাগুলো দেখছে। প্রচুর নাম লেখা। সমরেশ বাবুর কেসের সঙ্গে যারা জড়িত তাদের নাম। একটা নামের সঙ্গে আরেকটা নাম অ্যারো দিয়ে যোগ করা। নামগুলোর পাশে নানান নোট। ঝিনুক যা আন্দাজ করছিল তাই। কেসটার মধ্যে একদম ডুবে গিয়েছেন, তাই ফোন রেখেছেন অফ করে। বাবা একটা চেয়ারে বসে পড়েছে। ঝিনুক বেতের মোড়াটা নিয়ে এসে বসল। বাবা বলল, আরে তোমার ফোনটা একবার অন করো, সকাল থেকে তো পাচ্ছিই না, তাই চলে আসতে হলো। দীপকাকু চেয়ার ছেড়ে উঠে টেবিলের কাছে গেলেন। ফোনটা হাতে তুলে অন করতে করতে বললেন, নিশ্চয়ই খুব আর্জেন্ট কিছু, নয়তো বাড়ি অবধি চলে আসতেন না। বলুন কি ব্যাপার? ভীষণ জরুরি একটা অবজারভেশন। তোমার কেসটা তো 80% সলভ করে দিয়েছে ছিল। বোর্ড জুড়ে আর এত হাবিজাবি লেখার কোনো দরকারই নেই। বাবার বাড়াবাড়িতে লজ্জা পায় ঝিনুক। বাড়িতে বলল অর্ধেক কেস সলভ, আর এখানে বলছে 80%। কিরকম? ঝিনুক কি সলভ করলো শুনি। কাল অনেক রাত অবধি কেসটাকে নিয়ে ভাবছিলাম। নোট নেওয়া পয়েন্টগুলোও দেখেছি। ঘটনাগুলো মনে করতে গিয়ে ফ্ল্যাশের মতো একটা ছবি এলো মাথায়। কি ছবি? মানে যে জুতো জোড়া পেয়েছে বনমালী, ওটা আমি আরেকজনের পায়ে দেখেছি। ঝিনুক আশা করেছিল কথাটা শুনে দীপকাকু চমকে উঠবেন, কিন্তু মোটেই তা হলো না। উনি বললেন, জুতো কোম্পানি তো আর এক ডিজাইনের একটাই জুতো তৈরি করে না। ওই ডিজাইনের তুমি অন্য কোনো জুতো দেখেছ? না, আমি ওই জুতোটাই দেখেছি, ওরকমই পুরনো, রংচটা। যদি ওই জুতোই দেখে থাকো তাহলে এই কেসে এটা একটা নতুন ইম্পর্টেন্ট ক্লু। কার পায়ে দেখেছো জুতোটা? যে বাইকওয়ালা আমাকে ফলো করেছিল সে পড়েছিল।
তুমি তো বলেছিলে তার কোনো কিছুই মন দিয়ে দেখোনি। হ্যাঁ, সত্যিই দেখিনি, কিন্তু কাল রাতে যখন কেসের ঘটনাগুলো নিয়ে ভাবছিলাম মাথায় ঝিলিক দিয়ে উঠল। আরে, যে জুতো জোড়া বনমালী দেখাচ্ছে সেটা আমি ওই পাইকারের পায়ে দেখেছি না? দীপকাকু চুপ করে রইলেন, তারপর হঠাৎই হাঁক দিয়ে উঠলেন, ও মাসি, আমার সঙ্গে এদেরও ব্রেকফাস্ট দাও। সকাল সকাল বেরিয়ে এসেছে, বাড়িতে খায়নি নিশ্চয়ই। আমরা বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি, আর সকালটা অনেকক্ষণ হয়ে গিয়েছে। তাছাড়া তোমার এই ব্রেকফাস্ট মেনুতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। বাবার কথা গায়ে মাখলেন না দীপকাকু। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বললেন, তাই তো, অনেক বেলা হয়ে গিয়েছে। ম্যানেজার যে আমাকে ফোন করবেন বলেছিলেন, এখনো করলেন না তো। এরপর রান্নাঘরের দিকে ঘাড় ফিরিয়ে হাঁক পাড়লেন দীপকাকু, মাসি, ওরা খেয়ে এসেছে, আমার জলখাবারটা দাও, আর রজতদাকে চা দাও, ঝিনুককে কফি। ফোন বাজছে তার। টেবিল থেকে তুলে পকেটে রেখেছিলেন, বের করলেন মোবাইল। কল রিসিভ করে কানে নিলেন ফোন। অপর প্রান্তকে বললেন, এসেছে ডিউটিতে? আচ্ছা, আমি যাচ্ছি ঘন্টাখানেকের মধ্যে। ছুটি চাইলে দেবেন না, আধ ঘন্টা 1 ঘন্টার জন্যও না। ওকে ওকে, রাখছি। মোবাইল সেটটা পকেটে পুরলেন দীপকাকু। স্বগতোক্তির ঢঙে বললেন, এইবার বেটাকে পাকড়াও করতে হবে। বাবা জানতে চাইল, আরে কাকে পাকড়ে ধরবে? যতদূর বুঝলাম ফোনটা তো এলো ম্যানেজারের। কোথাকার ম্যানেজার? ওই ব্যাংকের, যে ব্যাংকের ভল্টে হিরেটা রেখেছিলেন, মানে তোমার ক্লায়েন্ট? ব্যাংকের নয়, জয়শ্রী জুয়েলার্সের ম্যানেজার। ওকে বলেছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদের দোকান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে একটা বাইক ওকে ফলো করে। আমার ধারণা আপনাদের দোকানের কেউ বাইকওয়ালাকে ডেকে পাঠায়। আপনি দোকানের সিসিটিভি ফুটেজে দেখুন আমার অ্যাসিস্ট্যান্ট বেরোনোর সময় কোনো স্টাফ বাইরে ফোন করছে কিনা। উনি কাল রাতেই আমাকে জানিয়েছেন ঝিনুক বেরোনোর একটু আগে বাইরে ফোন করেছে চন্দন। দোকানের ল্যান্ডসেট থেকে করেছে, মোবাইল থেকে নয়। তার মানে নিজের ফোনে প্রমাণ রাখতে চাইছে না কাকে ফোন করছে। এক্স্যাক্টলি। ম্যানেজার ফোন কোম্পানিকে ফোন করে জেনেছেন কোন নাম্বারে কল করেছিল চন্দন এবং কলটা কোন অঞ্চলে রিসিভ করা হয়েছে। কোথায় রিসিভ হয়েছিল কল? গিরিশ পার্ক এলাকায়। ওই অঞ্চলে কুমোরটুলি পড়ে, যেখানে সমরেশবাবুর ফ্যাক্টরি, বিডন স্ট্রিটও পড়ে, যেখানে বিভাসবাবুর কাঠের ফার্নিচারের দোকান। ওই ফোনের সঙ্গে কি এই দুজনের কোনো যোগাযোগ আছে? যাকে ফোন করেছিল তার নাম্বারটা আমাকে দিয়েছে ম্যানেজার। ওই নাম্বারে আমি কল করেছি, ধরছে না। 2 বার কল করার পর সেট অফ করে দিয়েছিল। তার মানে অচেনা নাম্বার ধরবে না। নাম্বারটা দিয়েছি রঞ্জনকে, কার ফোন খুঁজে বের কর। রঞ্জন এখন অবধি কিছু জানায়নি। দীপকাকুর বলা শেষ হতে মাসি জলখাবারের বাটি নিয়ে এলো। অনেকটা মুড়ি, তার উপর কল বেরোনো ছোলা আর শশা। বাবার মতো ঝিনুকেরও কোনো আগ্রহ নেই এই মেনুতে। দীপকাকুর হাতে বাটি ধরিয়ে মাসি চলে গেল। ঝিনুক দীপকাকুকে বলল, আপনি কিন্তু এখনো বলেননি কেন এত বিশ্বাস করছেন জয়শ্রী জুয়েলার্সের ম্যানেজারকে? বিশ্বাস আমি ওকে করিনি, একটা টেস্ট নিলাম। আমি জানতাম বাইরে ফোন করে লোক ডেকে পাঠালে চন্দনই পাঠাবে। তোমাকে যখন বাড়ি চলে যেতে বলেছিলাম তখন সেখানে ছিল ম্যানেজার আর চন্দন। তোমার বেরোনোর আগে দ্বিতীয় ফুটেজটা আনতে গিয়েছিল চন্দন। ম্যানেজার ছিলেন আমার সঙ্গে, কাউকে ফোন করতে দেখিনি। ম্যানেজার যদি চন্দনের ফোন করার খবরটা না দিতেন তবু আমি চন্দনকেই ধরতাম। ম্যানেজার আর চন্দনের কোনো আঁতাত আছে কিনা বুঝতেই ম্যানেজারকে ফুটেজটা দেখতে বলেছিলাম। যা দেখা যাচ্ছে দুজনের মধ্যে কোনো আঁতাত নেই। থাকলে ম্যানেজার বলতো না চন্দন বাইরে ফোন করেছিল। বেশ, তাহলে চলো, তোমাদের দুজনকে জয়শ্রী জুয়েলার্সে নামিয়ে আমি অফিস চলে যাই। না রজতদা, আপনি একাই গাড়িতে যান, আমি বাইক নিয়ে বেরোবো। জয়শ্রী জুয়েলার্সের পরে আর কোথায় যেতে হবে কে জানে। তখন আবার ট্যাক্সি ধরো অথবা অ্যাপ ক্যাব, ও অনেক ঝামেলার ব্যাপার। আরে আর কোথায় যাবে তুমি? কেস তো একেবারে শেষ পর্যায়ে। চন্দনকে ধরে করকানি দিলেই তো বলে দেবে যে কাকে ফোন করেছিল।
সেই মানুষটাই তো মূল কালপ্রিট, তাকে ধরলেই তো কেস খতম। কথাটা বলার পর বাবা কিছু একটা চিন্তা করে নিয়ে বলল, আমার শুধু একটাই আক্ষেপ, ঝিনুক যে ইনপুটটা দিল, চিনতে পারলো জুতোটা, সেটাই কেসের কোনো কাজেই লাগলো না। মুখে মুড়ি দিতে দিতে হাসছেন দীপ কাকু। বললেন, আপনি কোনটা বেশি চাইছেন, কেসটা সলভ হোক নাকি ঝিনুকের ইনপুট কাজে লাগুক? বাবাও হাসছে, লজ্জা পেয়ে যাওয়া হাসি। দীপ কাকুর সঙ্গে মোটর বাইকে জয়শ্রী জুয়েলার্সে চলে এসেছে ঝিনুক। ম্যানেজার দুজনকে বসিয়েছেন নিজের চেম্বারে। দীপ কাকু বললেন, চন্দনকে যখন জেরা করব আপনি বাইরে থাকবেন। ঘাড় হেলিয়ে সম্মতি জানিয়েছেন ম্যানেজার বেরিয়ে গেলেন। ঝিনুকরা বসে আছে চন্দনের অপেক্ষায়। চেম্বারের সুইং ডোর ঠেলে দাঁড়িয়ে আছেন চন্দন। বললেন, আসবো? আসুন। টেবিলের এপারে 3টে চেয়ার, ফাঁকা চেয়ারটায় দেখিয়ে দীপ কাকু তাকে বসতে বললেন। বসলেন চন্দন, মুখে দুশ্চিন্তার ছাপ। দীপ কাকু বললেন, আপনার সঙ্গে আলাদা করে কেন কথা বলতে চাইলাম কিছু আন্দাজ করতে পারছেন? দুপাশে মাথা নেড়ে না বোঝালেন চন্দন। ফের দীপ কাকু বললেন, আগে যেদিন এসেছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে যাওয়ার পর কাকে ফোন করেছিলেন? কাউকে করিনি তো। এতটুকু না ভেবেই বলে দিলেন করিনি। আপনার কাছে সেদিনের স্মৃতি এত পরিষ্কার। কি উত্তর দেবেন ভেবে পাচ্ছেন না চন্দন। দীপ কাকু ফের বললেন, আপনি একজনকে ফোন করেছিলেন, দোকানের ফুটেজ দেখে বলছি আমি। ছায়া নেমে এলো চন্দন বাবুর মুখে। বললেন, কোনো কাস্টমারকে হয়তো ফোন করেছিলাম, কাকে করেছিলাম এখন আর মনে নেই। নাম্বারটা আমরা সংগ্রহ করেছি, ফোন করছি, কেউ তুলছে না। তাতে আমি কি করব? আপনার মোবাইলটা দিন। কেন? আমি বলছি বলে। মোবাইল দিতে ইতস্তত করছেন চন্দন। দীপ কাকু বলতে থাকেন, আমার পিছনে পুলিশের সমর্থন আছে, সেটা তো জানেন। প্রথম দিন কথা বলতে আসার আগে লালবাজার থেকে আপনাদের ম্যানেজারের কাছে ফোন এসেছিল আমাকে সহযোগিতা করার জন্য। তো আপনি যদি আমাকে ফোনটা না দেন, পুলিশ আপনার থেকে চাইবে, আর পুলিশে ছুঁলে। জিন্সের পকেট থেকে মোবাইলটা বের করে আনলেন চন্দন। দীপ কাকু বললেন, প্যাটার্ন দিয়ে ফোনটা খুলে দিন। নির্দেশ মতো কাজ করলেন চন্দন। ঝিনুক চট করে মোবাইলটা কেড়ে নিয়ে দীপ কাকুকে দিল। নাম্বার টিপতে শুরু করলেন দীপ কাকু। নিজের মনেই বললেন, কলটা রেকর্ড করে রাখতে হবে। রিং হচ্ছে ও প্রান্তে। মাইক্রোফোন অন রেখেছেন দীপ কাকু, কলটা রেকর্ডিংও করছেন। রিসিভ হলো কল। পুরুষ কণ্ঠ বলে ওঠে, কি হয়েছে? অসময়ে ফোন কেন? কোনো সাড়া নেই দেখে আবার ও প্রান্ত থেকে বলল, উত্তর দিচ্ছ না কেন? কাছাকাছি কেউ চলে এসেছে নাকি? এ প্রান্ত আবারও নীরব। ও প্রান্ত থেকে বলে, টিকটিকি আবার গিয়েছে নাকি দোকানে? একেবারে ঠিক ধরেছ, টিকটিকির হাতেই ফোন। চন্দন বসে আছে সামনে। তুমি এখনো ছাড়োনি কেসটা, হ্যাঁ? এবার তো তোমার জন্য ফাইনাল ব্যবস্থা নিতে হবে। জন্মের মতো খুঁজে যাবে তোমার গোয়েন্দাগিরি। চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলল ও প্রান্ত। কেন কে জানে ঝিনুকের একটু নার্ভাস লাগছে। লোকটার কথা বলার ধরন বেশ ভয় ধরানো। দীপ কাকু বললেন, আমার গোয়েন্দাগিরি ঘোচানোর আগে নিজেকে বাঁচাও। তোমার নাম ঠিকানা সব বলে দিয়েছে চন্দন। চন্দন? চন্দন আমার নাম ঠিকানা জানলে তো বলবে, হ্যাঁ? মিস্টার টিকটিকি, তুমি নিজেকে যতটা চালাক ভাবো না ততটা তুমি নও। কলকাতায় তোমার চেয়ে বুদ্ধিমান আরো অনেকেই আছে। সঙ্গে সঙ্গে ও প্রান্তের ফোন কেটে গেল। দীপ কাকু বললেন, গলাটা মনে হচ্ছে বদলে নিয়ে কথা বলছে, তবু একটু যেন চেনা চেনা, বাট আই এম নট শিওর। ঝিনুকের অবশ্য চেনা লাগেনি। দীপ কাকুর বুদ্ধির প্রয়োগ দেখে
প্রতিবারের মতো আপ্লুত হয়ে পড়েছে সে। কত সহজে আসল অপরাধীর দরজার কড়া নাড়লেন তিনি। মোবাইল ফেরত দিয়েছেন চন্দনকে দীপকাকু, তবে তিনি জানতে চাইলেন, আপনি সত্যি এই লোকটার নাম ঠিকানা জানেন না? না স্যার, এমনকি একে আমি চোখেও দেখিনি। আপনার সঙ্গে লোকটার যোগাযোগ হলো কি করে? ফোনে, এখনো অবধি ফোনেই কথা হয়ে যাচ্ছে। একটু বিস্তারিত বলুন। একদিন এখানে ডিউটিতে আছি, একটা ফোন এলো, যে নাম্বারে আপনি কল করলেন সেটাই। এটা কতদিন আগের কথা? মাস 2-2.5 তো হবে। ওকে, তারপর? ফোনে লোকটা আমায় বলল, তোমাদের দোকানে একটা দামি হিরে এসেছে, সেই হিরেটার একটা রেপ্লিকা আমায় বানিয়ে দিতে হবে, বদলে তুমি পাবে 30,000 টাকা। তো আমি বললাম, এই হিরেটার রেপ্লিকা বানিয়ে আপনি কি করবেন? তখন লোকটা বলেছিল যে তোমার সেটা জানা দরকার নাকি 30,000 টাকাটা দরকার। আমার বাড়ির অবস্থা না ভালো নয়, ভাবলাম মাগনায় 25,000 এসে যাচ্ছে, কি দরকার লোকটা নকল হিরে নিয়ে কি করবে সেটা জেনে। 25 কেন? 30 দেবে বলেছিলেন যে। রেপ্লিকা বানাতে তো 5,000 যাবে। কোথায় বানালেন? আসলের মাপজোক নিয়ে ওই মুম্বাইয়ের এক ফ্যাক্টরিতে অর্ডার দিয়েছিলাম। লোকটা আমায় বারবারই বলেছিল দেখতে যেন একদম আসলের মতো হয়। জিনিসটা ডেলিভারি কি করে হলো? বলছেন লোকটার সঙ্গে দেখা হয়নি, তো রেপ্লিকাটা নিল কি করে? আপনাকে টাকা দিল কোন উপায়ে? মুম্বাই থেকে রেপ্লিকাটা আসার পরে ওকে ফোন করে জানালাম, উনি বললেন জিনিসটা বাড়ির কারো কাছে রাখতে, ওর লোক টাকা নিয়ে যাবে, জিনিসটা নেবে। তাই ঘটেছিল। আমি কথা মতো বোনের কাছে রেখেছিলাম রেপ্লিকাটা। যে লোকটা ডেলিভারি নিতে গিয়েছিল দেখতে কেমন? মোটর বাইকে গিয়েছিল লোকটা, হেলমেট খোলেনি, তাই ভালোভাবে বোঝা যায়নি চেহারা, মানে রোগা মতন, হাইট ভালোই। বাইকের রং, নাম্বার? নাম্বার দেখিনি। না, মানতে হবে লোকটা যথেষ্ট শেয়ানা। আচ্ছা, রেপ্লিকা ডেলিভারির পরেই তো আপনার সঙ্গে লোকটার যোগাযোগ শেষ হয়ে যাওয়ার কথা, সম্পর্কটা রয়ে গেল কেন? আসলে আমি না ভয় পেয়ে যোগাযোগ করি। সমরেশবাবু দোকানে এসে যখন জানলেন তার হিরে বদল হয়ে গিয়েছে, বুঝলাম লোকটারই কাজ। আমার চিন্তা হতে থাকলো এই চুরির সঙ্গে আমি জড়িয়ে যাব না তো। লোকটাকে ফোন করে বললাম সব। সে বলল কোনো চিন্তা নেই, তার চুরি কেউ ধরতে পারবে না। আমি যেন আগ বাড়িয়ে কাউকে কিছু না বলি। আমি চুপচাপই ছিলাম। আপনারা তদন্ত করতে এলেন যখন, আবারও ফোন করেছিলাম লোকটাকে। তখন সে বলেছিল যদি আপনারা শোরুমে আসেন আমি যেন তাকে খবর দিই। দ্বিতীয়বার আসার পর দিয়েছিলাম খবর। বলেছিল ওরা যখন বেরোবে তার একটু আগে জানিও। আপনার অ্যাসিস্ট্যান্ট বেরোচ্ছে দেখে তাকে ফোন করেছিলাম। আমি কি করে জানবো সে কাউকে ফলো করতে পাঠাবে নাকি নিজেই করেছিল ফলো? এক টানা কথা বলে চন্দন থামল, হাঁপাচ্ছে সামান্য। ম্যানেজারের টেবিল থেকে গ্লাসের ঢাকা সরিয়ে জল এগিয়ে দিলেন দীপকাকু। গ্লাসের পুরো জলটাই খেয়ে নিলেন চন্দন। দীপকাকু বললেন, এখনো অবধি আপনি যা করেছেন হিরে চুরির ষড়যন্ত্রে আপনাকে ততটা জড়ানো যাচ্ছে না, কিন্তু এরপরে আর লোকটার সঙ্গে যোগাযোগ করবেন না। সে ফোন করলেও বলবেন না আমাদের সঙ্গে আপনার কি কথা হয়েছে। ঘাড় হেলিয়ে সায় জানালেন চন্দন। চেয়ার ছেড়ে উঠে পড়লেন দীপকাকু। দেখা দেখি ঝিনুকু। নিজের কার্ড বের করে চন্দনকে দিলেন দীপকাকু। বললেন, লোকটা আপনাকে হুমকি দিতে পারে, দিলে আমাকে ফোন করে জানাবেন। আমরা চলি। ম্যানেজারের কাছে বিদায় জানিয়ে জয়শ্রী জুয়েলার্সের বাইরে এসেছে ঝিনুকরা। দুপা হেঁটে দাঁড়িয়ে পড়লেন দীপকাকু। বললেন, বাঁদিকে ফুটপাত যেখানে শেষ হয়েছে একটা ভিখারি বা পাগল বসে আছে। ঝিনুক তাকালো সেদিকটায়। দীপকাকু বললেন, বেশিক্ষণ তাকিয়ে থেকো না, লোকটা ছদ্মবেশে আছে, পায়ে জুতো, হাতে লাঠি। জুতোটা নতুন, সম্ভবত পুরনো জুতোটা বনমালীর কাছে। তার মানে সেই লোকটা যে আমাকে ফলো করছিল? মনে তো হচ্ছে সেই লোক। বলে দীপকাকু ফুটপাথে উঠে
বাঁ দিকে হাঁটতে শুরু করলেন। খুবই আস্তে পা ফেলছেন। বললেন, লোকটা মনে হয় আজকেও কিছু একটা ঘটাবে, আচমকা অ্যাটাক করতে পারে। আমরা এখানে এসেছি, লোকটা জানলো কি করে? একটু আগে এই লোকটা কিংবা একে যে পাঠিয়েছে তার সঙ্গে ফোনে কথা হলো না, বলল আমার গোয়েন্দাগিরি ঘুচিয়ে দেবে। মনে হচ্ছে লোকটা বেশি সময় নষ্ট করতে আগ্রহী নয়। ঝিনুকরা ছদ্মবেশীর কাছাকাছি এসে পড়েছে। সতর্ক হয় ঝিনুক, আর চোখে দেখে লোকটাকে। না, লোকটার নজর নেই ঝিনুকদের দিকে। কালো সাদা দাড়ি চুলকোতে চুলকোতে রাস্তার অন্য দিকে তাকিয়ে আছে। পার্কিং লটের গলিতে ঢুকে পড়ল ঝিনুকরা। দীপকাকু সেখান থেকে মোটর বাইকটা নেবেন। ঝিনুক দীপকাকুকে বলল, কই কিছু করলো না তো? মনে হচ্ছে গাড়ি নিয়ে যখন বেরোবো তখনই কিছু করবে। বাইকটা নিয়ে আমি যখন ওর কাছাকাছি পৌঁছবো তুমি নেমে যাবে বাইক থেকে। লোকটা আমাকে অ্যাটাক করলে আটকাবে তুমি। ওকে। পার্কিং লট থেকে বাইক বের করে এনেছেন দীপকাকু। হেলমেট পরে নিয়ে কিক মেরে স্টার্ট দিলেন গাড়িটা। ঝিনুকও পরে নিয়েছে হেলমেট। দীপকাকুর পেছনে বসে পড়েও। ছদ্মবেশী লোকটা এখন 100 ফিট মতো দূরে। বাইক এগিয়ে চলল অল্প স্পিডে। লোকটার কাছাকাছি পৌঁছতেই গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ল ঝিনুক। আর দীপকাকুর আন্দাজ সঠিক প্রমাণ করে ছদ্মবেশী তার হাতের লাঠিটা দীপকাকুর বাইকের চাকায় ঢুকিয়ে দিল। ছিটকে যাচ্ছেন দীপকাকু। ঝিনুক এক মুহূর্ত অপেক্ষা না করে সেই লোকটাকে লক্ষ্য করে দৌড়তে শুরু করল। লোকটাও খেয়াল করেছে ঝিনুককে। ফুটপাথ ছেড়ে রাস্তায় উঠে আসে সে। জোরে জোরে দৌড়তে থাকে। লোকটার গায়ে চাদর থাকার কারণে তার চেহারা বিশাল লাগছে। গাড়ি ঘোড়া দাঁড়িয়ে পড়ছে। ঝিনুককে আমল দিচ্ছে না গাড়িগুলো, এসে পড়ছে সামনে। ফলে লোকটার সঙ্গে একটা দূরত্ব থেকেই যাচ্ছে। ওয়ান ওয়ে রাস্তা। লোকটা পৌঁছে গিয়েছে ওপারে। একটা মোটর বাইককে লক্ষ্য করে দৌড়চ্ছে লোকটা। সেই লাল রঙের বাইক। ঝিনুকও চলে এসেছে এবারে। লোকটা বাইক স্টার্ট দিয়েছে। আর ধরা যাবে না মনে হয়। বাধ্য হয়ে স্পট জাম্প দেয় ঝিনুক। লোকটা বেরিয়ে যেতে গিয়েও পারল না। ঝিনুকের কিক লাগলো বাইকের পিছনে আর ছিটকে গেল লোকটা। বাইকটা কাত হয়ে পড়ে কাঁপছে আর আওয়াজ করে যাচ্ছে। ঝিনুক মাটি থেকে উঠে পড়ে। নিথর হয়ে পড়ে আছে লোকটা। বড় ধরনের কোনো চোট লাগলো নাকি? ঝিনুক পায়ে পায়ে লোকটার কাছে পৌঁছয়। চোখ বুজে পড়ে আছে লোকটা, কোনো নড়াচড়া নেই। মরে গেল না তো? হয়তো ইন্টারনাল হ্যামরেজ হয়েছে। মরে গেলে তো ঝিনুক খুনের দায়ে দায়ী হবে। ঘটনার সাক্ষী কারা থাকলো দেখার জন্য ঝিনুক রাস্তার আশেপাশে তাকায়। হঠাৎই খেয়াল করে তার চোখের তলা দিয়ে একটা ছায়া যেন সরে যাচ্ছে। দৃষ্টি নামিয়ে ঝিনুক চমকে ওঠে। নিঃসাড়ে পড়ে থাকা লোকটা হামাগুড়ি অবস্থা থেকে উঠে আবার নিজের বাইকের দিকে দৌড়চ্ছে। তার মানে এতক্ষণ ভান করে পড়েছিল। ঝিনুক আবার ধাওয়া করে বদমাশটাকে। রাস্তা থেকে বাইক তুলে সে উঠে বসেছে। বাইক যেহেতু স্টার্ট অবস্থাতেই ছিল, ঝড়ের গতিতে লোকটা বেরিয়ে গেল। হাঁপাচ্ছে ঝিনুক। রাগে তার সারা শরীর জ্বলে যাচ্ছে। দীপকাকু পাশে এসে দাঁড়ালেন, মুখে হাসি নিয়ে বললেন, ভুড়কি দিয়ে পালালো। আরে আপনি হাসছেন? বারবার পালিয়ে যাচ্ছে লোকটা, একটুর জন্য ধরতে পারলাম না। প্র্যাকটিসে মন দাও, আগের মতো আর দৌড়তে পারছো না? ক্যারাটে ক্লাবে যাওয়া কি ছেড়েই দিয়েছো? ঝিনুক চুপ করে থাকে। সত্যি ক্লাবে ইদানিং একটু ইররেগুলার হয়ে পড়েছে সে। দীপকাকু মোবাইল বের করে কল করছেন কাউকে। প্যান্ট শার্ট ধুলোয় ভর্তি তার। একটু আগে রাস্তায় ছিটকে পড়েছিলেন, ভাগ্যিস বড় কোনো আঘাত লাগেনি। অপর প্রান্ত ফোন ধরেছে। দীপকাকু বলছেন, এই শোন না, তোকে যে মোটর বাইকটার কথা বলেছিলাম ফলস নাম্বার লাগিয়ে কলকাতায় ঘুরছে,
ওই বাইকটা একটু আগে এক্সাইড মোড় থেকে ধর্মতলার দিকে গেল, ট্রাফিককে বলে রাস্তায় সিসি ক্যামেরায় ট্র্যাক করত। দেখতে হবে লোকটা কোথায় যায়। হ্যাঁ, ডেঞ্জারাস ক্রিমিনাল। খানিক আগে আমার উপর জোরদার অ্যাটাক করেছিল, একটুর জন্য বেঁচে গিয়েছি। পরে বলছি পুরো ঘটনা। তুই দেখ লোকটা আলটিমেটলি কোথায় যাচ্ছে। বাড়ি তো ফিরবেই, বাড়িটা কোথায় দেখতে হবে। ঝিনুক বুঝতেই পারছে কার সঙ্গে কথা বলছেন দীপকাকু। বন্ধু রঞ্জন দত্তকে ফোন করলেন উনি, যিনি পুলিশের সদর দপ্তর লালবাজারে আছেন। কথা শেষ করে মোবাইল পকেটে পুরলেন দীপকাকু। তোমার কোথাও কেটে ছড়ে যায়নি তো? জাম্পটা প্রায় ফিট 5 মতো মেরেছিলে। হাঁটুটার কাছে জ্বালা জ্বালা করছে, তবে বড় কিছু হয়নি। বলতে বলতে ঝিনুক থেমে যায়। ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে দীপকাকুর কনুইয়ের দিকে। রক্তে ভিজে গেছে দীপকাকুর সাদাটে জামা। ঝিনুক বলে ওঠে, কি আপনার তো কনুই কেটে রক্ত বেরোচ্ছে। আরে জ্বালা যন্ত্রণা কিছু টের পাচ্ছেন না? পাচ্ছি, চলো দেখি আশেপাশে কোথাও ফার্স্ট এড নেওয়া যায় কিনা। কাছাকাছি একটা মেডিসিনের দোকানে ফার্স্ট এডের জন্য এসেছে ঝিনুকরা। হাতে ব্যান্ডেজ হচ্ছে দীপকাকুর। এমন সময় ফোন আসে ওর মোবাইলে। চোখের ইশারায় ঝিনুককে ফোনটা ধরতে বলেন। ঝিনুক দীপকাকুর শার্টের পকেট থেকে ফোন সেটটা তুলে স্ক্রিন দেখে নিয়ে বলে, সমরেশবাবুর ফোন। তুমি কথা বলো, বলে দাও আমি ব্যস্ত আছি। ফোন কানে নিয়ে ঝিনুক বলে, দীপকাকু একটু বিজি আছেন, যা বলার আমাকে বলতে পারেন, আমি ওনাকে জানিয়ে দেব। ও প্রান্তকে নীরব থাকতে দেখে ঝিনুক ফের বলে, আমি কে বলছি বুঝতে পারছেন তো? এবার সমরেশবাবু বলে ওঠেন, বিলক্ষণ পারছি। আসলে ঘটনাটা বড়ই তুচ্ছ, তদন্তে সেটা কতটা বুঝতে পারছি না। ওটা দীপকাকু বুঝে নেবেন, আপনি ঘটনাটা বলুন। মিস্টার বাগচি বনমালীকে যে জুতো জোড়া গুছিয়ে রাখতে বলেছিলেন, যা তদন্তের কাজে লাগতে পারে, সেটা বনমালীর ঘর থেকে চুরি গিয়েছে। ঝিনুক বেশ অবাক হলো। আপাতত এই ব্যাপারে মাথা না ঘামিয়ে সমরেশবাবুকে এসে বলল, ঠিক আছে, খবরটা ওনাকে আমি জানিয়ে দেব, রাখি। সমরেশবাবু ফোনটা কাটলেন। দীপকাকু চোখের ইশারায় জানতে চাইলেন ফোনের তথ্য। ঝিনুক বলল, বনমালীর কুড়িয়ে পাওয়া সেই ছেঁড়া জুতো চুরি। কথাটা শুনে দীপকাকু এমনভাবে হাসছেন যেন খুব মজা পেয়েছেন। বললেন, এরকম কিছু একটা হবে আমার মনে হয়েছিল। ঝিনুক বোকার মতো দীপকাকুর দিকে তাকিয়ে থাকে, কেননা তার মাথায় কিছুই ঢুকছে না। একমাত্র ভোরের দিকটায় কলকাতার আসল রূপটা দেখতে পাওয়া যায় এবং সেটা যথেষ্ট মনোগ্রাহী। পৃথিবীর বড় বড় শহরের সঙ্গে অনায়াসে পাল্লা দিতে পারবে সে। বেলা যত বাড়ে শহরতলি থেকে প্রচুর মানুষ ঢুকে পড়ে, প্রকৃত কলকাতাটা চাপা পড়ে যায়। আজ ভোর থাকতেই অভিযানে বেরিয়ে পড়েছে ঝিনুকরা। দীপকাকু ঝিনুক ছাড়াও আজ সঙ্গে আছে বাবা। দীপকাকু রাতেই বাবাকে ফোন করেছিলেন। সকাল 6টায় আপনার গাড়িতে ঝিনুককে আমার বাড়ি পাঠিয়ে দিন। গাড়িটা নিয়ে একটা কাজে বেরোবো। কনুইটা এমন কেটেছে বাইক চালাতে অসুবিধে হচ্ছে। অত সকালে আশুকে পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে। ফোন কাটার পর দীপকাকুর সঙ্গে যা কথা হলো বাবা বলল ঝিনুককে। তার সঙ্গে এটাও জানালো, আশুকে ডাকবো না, আমি তোকে নিয়ে যাব। কেসটা ভালোই জমে উঠেছে, ইচ্ছে করছে একটু সামনে থেকে দেখতে। ঝিনুক আর কি বলবে? বাবাকে দেখে দীপকাকু খুশি হবেন নাকি অসন্তুষ্ট হবেন জানে না ঝিনুক। দুটো অসমবয়সী বন্ধুই না হয় ব্যাপারটা বুঝে নেবে। রাতে খেতে বসে বাবা জিজ্ঞেস করলো, তোর কি মনে হয় বলতো, অত সকালে কার কাছে যাবে দীপঙ্কর? বলতে পারছি না। তাহলে ওর সাথে থেকে তোর উপকারটা কি হলো? পেছন পেছন শুধু ঘুরেই গেলি। জবাব দিতে পারেনি ঝিনুক। কেসটা যে এত জটিল শুরুতে সেটা বোঝা যায়নি। এখন তো একেবারে থই পাওয়া যাচ্ছে না।
ঠিক সময় মতো দীপকাকুর বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল ঝিনুকরা। গাড়ি থেকে নামতে হয়নি, দীপকাকু রেডি হয়েছিলেন। উঠে বসলেন বাবার পাশে, বললেন, আশুকে আপনি খবরই দেননি, বদলে নিজে চলে এসেছেন। গাড়ি স্টার্ট দিয়ে বাবা বলল, কেসটা ঝিনুকের মুখ থেকে শুনে ঠিক পোষাচ্ছে না, বুঝলে, তাই সামনাসামনি দেখতে চলে এলাম। তা আমরা এখন যাচ্ছি কোথায়? দ্বারকানাথ লেন, চেতলার কাছে। এক কাজ করো, তোমার ফোনের জিপিএসটা খোলো, ওদিকটা আমি খুব কমই গিয়েছি। জিপিএস অন করেছেন দীপকাকু। মিনিট 5 মতো হয়ে গেল। ঝিনুক পিছনের সিটে একা বসে জানলার বাইরে কলকাতার প্রকৃত রূপটা দেখছে। শীত প্রায় এসেই গিয়েছে শহরে, বাইরে হালকা কুয়াশা। মর্নিং ওয়াকারদের কেউ কেউ মাফলার জড়িয়েছে। গাড়ি চালাতে চালাতে বাবা দীপকাকুকে জিজ্ঞেস করল, এই দ্বারকানাথ লেনে আমরা কার কাছে যাচ্ছি? যে বাইকওয়ালা আমাদের অ্যাটাক করেছে তার বাড়ি। দীপকাকুর উত্তর শুনে সোজা হয়ে বসে ঝিনুক। মনে হচ্ছে একটা জমজমাট অ্যাকশনের ঘটনা অপেক্ষা করছে। বাবা এবার জানতে চাইল, হ্যাঁ, লোকটা যে এই ঠিকানায় বাড়ি, খবরটা তুমি জোগাড় করলে কি করে? কাল আপনাদের উপর অ্যাটাক করে পালিয়ে যাওয়ার পর রঞ্জনকে ফোন করে বলেছিলাম বাইকটা কোথায় যাচ্ছে ট্রাফিক পুলিশকে বলে ট্র্যাক করেছে চন্দন। রাস্তার সিসিটিভির ফুটেজগুলো জোগাড় করে রেখেছিল। আমি সন্ধ্যের পর গিয়ে সেগুলো দেখলাম। বাইকটা দ্বারকানাথ লেনের মুখে এসে ভ্যানিশ হয়ে যাচ্ছে, সামনের দিকে আর দেখা যাচ্ছে না। তার মানে ঢুকে যাচ্ছে বাঁ দিকের গলিতে। লালবাজার থেকে বেরিয়ে আমি কাল এসেছিলাম দ্বারকানাথ লেনে, দেখে গিয়েছি বাড়িটা। অতক্ষণ ধরে বাইক চালিয়েছি বলেই কনুইয়ের ব্যথাটা বাড়ল। বাড়িটা চিনতে গিয়ে তোমাকে তো বাইকওয়ালার নাম বলতে হয়েছে এলাকার লোককে, তার নাম তো তুমি জানো না, কিভাবে চিনলে বাড়ি? বাবার দিকে মুখ ফেরালেন দীপকাকু, ঠোঁটে চিলতে হাসি। বললেন, নাম জানি, তাছাড়া বাইকটা ডিটেলসও দিলাম, লোকজন দেখিয়ে দিল বাড়ি। কি নাম লোকটার? সমরেশবাবুর কেসটার সুবাদে লোকটার সঙ্গে আমাদের দেখাও হয়েছে। ঝিনুক রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে, ভাবে কোন লোকটা, কোথায় দেখা হয়েছিল। বোঝাই যাচ্ছে দীপকাকুর নামটা এখন বলবেন না, তাই পাশ কাটিয়ে উত্তর দিচ্ছেন। বাবা জিজ্ঞেস করলেন, এই লোকটাই কি মূল অপরাধী? গেস করুন, আপনি তো ঝিনুকের থেকে কেসটার সবটাই শুনেছেন। আরে আমি কি করে গেস করব? শুধু ঘটনা শুনে কি অপরাধীকে গেস করা যায় নাকি? অনেকেই করে, কিন্তু ঝিনুকের বন্ধুরা, আমার বন্ধুরা কেসটা সলভ হয়ে যাওয়ার পর যখন গল্প করি, বলে আমি আগে আন্দাজ করেছিলাম। আসলে সে কিন্তু একসঙ্গে 4-5 জনকে সন্দেহ করেছে। একটা মিলে গেলেই বলবে আমি আগেই জানতাম। গল্প উপন্যাসে এরকম হয় বটে, পড়া শেষ করে পাঠক বলে প্রেডিক্টেবল বলে নিজের মনেই হাসতে লাগলো বাবা। দীপকাকুর এখন মোবাইলে চোখ, জিপিএস দেখছেন। রাইট টার্ন নিন, আমরা প্রায় এসে গিয়েছি। গাড়ি একটা গলির মুখে পৌঁছতে দীপকাকু বললেন, ব্যাস সেখানে দাঁড় করিয়ে দিন, গলিতে ঢুকবে না গাড়ি, হেঁটেই যেতে হবে। বাবা থামালো গাড়ি, নেমে এলো 3 জনই। এত সকাল বলে রাস্তায় লোকজন প্রায় নেই। দীপকাকু গলিতে ঢুকে পড়লেন, বাবা আর ঝিনুক পিছনে। বাবা বলল, এই সময়টা সম্ভবত বেঁচেছ লোকটাকে বাড়ি পাবে বলে, তাই না? বেলা হয়ে গেলে তো কাজে বেরিয়ে যাবে। একদম ঠিক। গলিটা কানা গলি, শেষ মাথায় ইট বের করা পুরনো বাড়ি। মনে হচ্ছে ওই বাড়িটাই দীপকাকুর গন্তব্য। আন্দাজ মিলে গেল ঝিনুকের। এটা দোতলা বাড়ির পিছনের অংশ, এক মানুষ সমান উঁচু পাঁচিল, রং জ্বলা কাঠের পুরনো দরজা, কোনো ডোরবেল নেই। দীপকাকু শিকল ঠুকে নক করতে লাগলেন। ভেতর থেকে ঝগড়ুটে গলার এক মহিলা কণ্ঠ ভেসে এলো, কে? কাকে চাই? দীপকাকু গলা পাল্টে পাড়ার ছেলের মতো করে বললেন, আমি বৌদি, দাদা আছে? দাদা ঘুমাচ্ছে। এত সাত সকালে কে তুমি? আমি লালটু, দাদার সঙ্গে আর্জেন্ট দরকার। দীপকাকুর অভিনয় দেখে অবাক হয়ে যাচ্ছে ঝিনুক। লালটু নামটা এমনই, সব পাড়াতেই বোধহয় একটা দুটো করে তো আছেই।
খুলে গেল দরজা। ঝিনুকদের দেখে মহিলা থতমত খেয়েছে, বুঝেছে গলার নকল করে তাকে ঠকানো হয়েছে। জিজ্ঞেস করলো, কি চাই? আপনার কর্তার সঙ্গে কথা বলবো, ডেকে দিন। ও তো বাড়ি নেই। এই তো বললেন ঘুমোচ্ছে। এমনি এমনি বলেছি, ও তো কাল রাত থেকে বাড়ি ফেরেনি। দরজা আগলে দাঁড়িয়ে আছে মহিলা। দীপ কাকু চোখের ইশারায় ঝিনুককে ভেতরে ঢুকতে বললেন। ঝিনুক পাল্লায় একটা সজোরে ধাক্কা মেরে উঠোনে চলে এলো, আর তারপর দেখল এক আশ্চর্য কাণ্ড। সামনের পাঁচিল ডিঙিয়ে কে যেন পালানোর চেষ্টা করছে। দৌড়ে গিয়ে ঝিনুক লোকটাকে লক্ষ্য করে লাফ মারে, ধরে ফেলে পাজামা পরা পাটা, হ্যাঁচকা টানে লোকটাকে ফেলে দেয় মাটিতে। বাবা, দীপ কাকু সবাই চলে এসেছেন লোকটার সামনে। মাটিতে উবু হয়ে পড়েছিল ঝিনুক, এবার উঠে দাঁড়ায়। লোকটার কাছে গিয়ে বিস্ময়ের চূড়ায় পৌঁছে যায় ঝিনুক। মাঝে একটা দিন গেল, দীপ কাকু কোনো যোগাযোগ করেননি, বাবার সঙ্গেও না। ঝিনুক একবার ভেবেছিল ফোন করবে, বিরক্ত হবেন ভেবে আর করেনি। কালই তো রবিবার, নিশ্চয়ই বাড়িতে আসবেন। অনুমান মিলেছে ঝিনুকের। বেশ সকাল সকাল দীপ কাকু এসে পড়েছিলেন বাড়িতে। বাবা বলল, কি ব্যাপার, কাল একেবারে সারা শব্দ নেই যে? শুনলাম একটা ফোনও করনি অ্যাসিস্ট্যান্টকে। কেসটার কিছু কাজ বাকি ছিল, সেটাই সারলাম। আরে কেসের আর বাকি কি আছে? অপরাধীকে তো শনাক্ত করে ফেলেছো তুমি। শনাক্ত করলে তো শুধু হবে না, অপরাধটা প্রমাণ করতে হবে। তারই ব্যবস্থা করলাম কালকে। আজ একবার কথা বলতে যাব সমরেশ বাবুর সঙ্গে। দুপুরে এই 11টা নাগাদ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তার মানে আজই জবনিকাপাত, তাই তো নাকি? মনে তো হচ্ছে। এখন দেখি আমার প্ল্যান সব ঠিকঠাক কাজ করে কিনা। আচ্ছা, আমি কিন্তু যাচ্ছি তোমাদের সঙ্গে। তোমার আর ঝিনুকের অনেক কেসের জবনিকাতেই ছিলাম, তুমি না করতে পারবে না। তাহলে আপনার গাড়িতে যেতে হবে। 3 জনে তো আর মোটর বাইকে হবে না। কোনো অসুবিধা নেই, আশুকেও ডাকতে হবে না, আমি ড্রাইভ করব। কথা অনুযায়ী বাবা চালাচ্ছে গাড়ি। ঝিনুকরা চলেছে সমরেশ বাবুর বাড়িতে। প্রাথমিক কথাবার্তা সেরে দীপ কাকু জমিয়ে জলখাবার খেয়ে নিয়েছিলেন ঝিনুকদের বাড়িতে। বাবার সঙ্গে দুদান দাবাও খেললেন। একদান বাবা জিতল, অন্যবার দীপ কাকু। ঝিনুক অবাক হয়ে যাচ্ছিল দীপ কাকুর ভাবগতিক দেখে। আজ কেসের লাস্ট দিন, চরম একটা ক্লাইম্যাক্স অপেক্ষা করছে, আর দীপ কাকু ঠান্ডা মাথায় দাবা খেলে যাচ্ছেন। আলিপুর রোডে এসে পড়ল গাড়ি। সমরেশ বাবুর বাড়ি আর মিনিট 5 গেলেই। সমরেশ বাবুর দোতলার ঘরেই বসা হয়েছে। ঘরে সমরেশ বাবু ছাড়া বাকি 2 জনকে দেখে অবাক হয়েছে ঝিনুক, সুখদেব বাবু আর বিভাস বাবু। দীপ কাকু বাবার সঙ্গে সকলের আলাপ করিয়ে দিলেন, তারপর গিয়ে বসলেন সোফায়। এক পাশে বসল ঝিনুক আর অন্য পাশে বাবা। সুখদেব বাবু আর বিভাস বাবু সাইডের 2 সোফায় বসেছেন। সমরেশ বাবু কাঠের চেয়ার টেনে এসে বসলেন। গলা ঝেড়ে নিয়ে দীপ কাকু বললেন, এবার প্রসঙ্গে আসা যাক। আমার আজকের এই মিটিংটা করার কারণ একটা অস্বস্তি। হিরে চুরির ঘটনাটা আমি সলভ করেছি। এখন এই কেসটা নিয়ে কোর্ট পুলিশ করা হবে কি না আপনারা সিদ্ধান্ত নেবেন। কেননা এই ঘটনার সঙ্গে আপনাদের মধ্যে 2 জনের মান সম্মান জড়িয়ে আছে। 3য় জনকে আমি ডেকেছি সাক্ষী হিসেবে। তিনি আপনাদের এতটাই ঘনিষ্ঠ, এ বাড়ির কথা বাইরে যাবে না। আরে বাপ রে বাপ, আপনি এমন ভূমিকা করছেন না, আমার তো বেশ নার্ভাস লাগছে মশাই। ঠাট্টার গলায় কথাটা বললেন বিভাসবাবু। দীপ কাকুও হাসলেন, বললেন, আলাদা করে নার্ভাস হওয়ার কিছু নেই, যা ঘটেছে সেটাই আমি শুধু বলবো। ভুল লোকের ঘাড়ে দোষ চেপে যাবে না তো?
এখানে দোষ চাপানোর কিছু নেই সুখদেববাবু, আমি প্রমাণ সহ সবকিছু পেশ করব, ব্যাস। সকলে চুপ। তিন বন্ধুর মুখে দৃষ্টি বুলিয়ে দীপকাকু বললেন, শুরু করছি তাহলে। এই কেসটা হাতে নেওয়ার পর আমার অনেকের উপর সন্দেহ গিয়ে পড়ে। যুক্তির সাহায্যে আমি সন্দেহগুলো উইথড্র করতে থাকি। মনে হয়েছিল হিরেটা বদলে দিতে পারে জয়শ্রী জুয়েলার্স। পরে মনে হলো ওদের অত বড় বিজনেস, সেখানে 22 লাখের হিরে এমন কিছুই নয়। হিরে পাল্টাতে পারে ওদের কর্মীরা। প্রধান দুই কর্মীর উপরে তাই নজর রাখলাম আমি, ম্যানেজার আর শপ ইনচার্জ চন্দন। এরপর সন্দেহ হয় সুখদেববাবুকে। ওরা যখন হিরেটা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন, গাড়ির পেছনে ধাক্কা মারে একটা মোটর বাইক। বাইকে ছিল দুজন। ওরা কি সুখদেববাবুর নিয়োগ করা? বাইকের ধাক্কায় অসতর্ক হয়ে পড়বেন সমরেশবাবু, সেই সুযোগে হিরে পাল্টে নেবেন সুখদেববাবু। এক্ষেত্রে শুধুমাত্র হিরেটা পাল্টানো সম্ভব নয়, অতটা সময় পাওয়া যাবে না। ব্রিফ কেসটা বদল করা যেতে পারে। হয়তো একই রকম দেখতে একটা সুটকেস উনি আগে থেকে কিনে রেখেছেন, যার মধ্যে আছে নকল হিরে। সুটকেসটা গাড়ির কোথাও লুকিয়ে রেখেছেন। এরকমটা নিজের গাড়ি হলে সম্ভব ছিল। সমরেশবাবুর গাড়িতে লুকোতে গেলে ড্রাইভার গণেশ দাসের সঙ্গে আঁতাত করতে হবে। সেই আঁতাতের কোনো প্রমাণ আমি পাইনি। যে বাইকটা ধাক্কা মেরেছিল সমরেশবাবুর গাড়িতে, সেই ঘটনার রাস্তার সিসিটিভি ফুটেজ নিয়ে ট্রাফিক পুলিশ অ্যারেস্ট করে চালক এবং সঙ্গীকে। পুলিশ তাদের সঙ্গে কথা বলে। মনে হয়নি সুখদেববাবুর লোক, ওটা নেহাতি অ্যাক্সিডেন্ট। ওই দুজনের সঙ্গে কথা বলে আমারও তাই মনে হয়েছে। ব্যাংকের ভল্টের যিনি ইনচার্জ সামন্তবাবু, তিনিও আমার সন্দেহের তালিকায় ছিলেন, যদিও তার পক্ষে কাজটা করা বেশ কষ্টসাধ্য। সমরেশবাবুর কাছে থাকা চাবিটা নকল না করা অবধি সম্ভব নয়। তাছাড়া ওর জানারও কথা নয় সমরেশবাবু ভল্টে কি রাখতে আসছেন, যদি না ওকে কেউ বলে রেখে থাকে। এরপর যখন সুখদেববাবুর কাছে শুনলাম ভল্টে হিরে রাখার সময় সামন্তবাবু লকার রুমে ছিলেনই না, নিজের সিটে ফেরত এসেছিলেন, তখন ওকে সন্দেহের বাইরে রাখি। দম নেওয়ার জন্য থামলেন দীপকাকু। সুখদেববাবু বলে উঠলেন, আমিও কি তাহলে সন্দেহের বাইরে গেলাম? ব্যাংকে হিরেটা রাখার পর আর আমার সঙ্গে জিনিসটার কোনো যোগাযোগ নেই। একটু ধৈর্য ধরুন, আমি বলিনি। সমরেশবাবুর স্ত্রী এবং বৌমাকে আমি সম্ভাব্য অপরাধী হিসেবে ধরিনি। তাদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে হিরে নকল বানানোর ঝামেলা তাঁরা নিতে পারবেন না। আর এই সংসারই তাদের জগৎ। এখান থেকে কিছু চুরি করে আলাদা সম্পদ তৈরি করার কোনো প্রয়োজন তাদের নেই। সমরেশবাবুর ছেলে পল্লববাবুর ক্ষেত্রেও সেই কথা খাটে। তবু তাকে আমি সন্দেহ করেছিলাম। মনে হয়েছিল তিনি হয়তো বোনের জন্য অত দামি গিফট দেওয়াটা মেনে নিতে পারছেন না। সেই টাকা প্রকৃতপক্ষে তাঁর সম্পদ থেকেই বেরিয়ে যাচ্ছে, কেননা তিনি বাবার সম্পত্তির পুরোটার মালিক। বোনের শ্বশুর বাড়ি কিছুই নেবে না। পল্লববাবুর চুরি করার যথেষ্ট সুযোগ ছিল। কিছুদিন আগেই একই রকম দেখতে দুটো ব্রিফকেস কেনেন। একটা গিফট করেন বাবাকে। সমরেশবাবু ব্যাংক থেকে হিরেটা যখন নিয়ে এলেন, পল্লববাবু খাটের নিচে নিজের ব্রিফকেসে নকল হিরে লুকিয়ে থাকতে পারতেন। বাবার অন্যমনস্কতায় পাল্টে নিতেই পারেন ব্রিফকেস, কিন্তু আমার মনে হলো এত ঝুঁকি কি নেবে কেউ? সময়ের একটু এদিক ওদিক হলেই সমরেশবাবু পল্লবকে দেখে ফেলতেন। তাছাড়া পল্লব তো জানতো না আমি হিরেটা কিনেছি। হিরেটা নকল করিয়ে রাখবে কি ভেবে, যদি না ওকে খবরটা কেউ দিয়ে থাকে। সমরেশবাবুর কথায় মাথা নেড়ে সায় দিয়ে দীপকাকু বললেন, পল্লববাবুকে হয়তো সুখদেববাবু খবরটা দিয়েছিলেন। উনি তো প্রথম থেকেই জানতেন হিরে কেনা হচ্ছে। ও, তার মানে আমি এখনো সন্দেহের বাইরে নই। কিন্তু হিরে কবে বাড়ি নিয়ে আসবে সমরেশ, সেটা তো আমায় বলেনি। সেই খবরটা না পেলে পল্লবের পক্ষেও হিরেটা সরানোর মতলবাটা সম্ভব নয়। একদম ঠিক, এটা আমিও ভেবেছি। তাই
আপনার আর পল্লববাবুর ব্যাপারে আমার মনে সন্দেহ দানা বাঁধেনি। বিভাসবাবুকে সন্দেহ করার তো কোনো কারণ নেই। আসল হীরের কাছেই যাননি, উনি নকল হীরেটা আবিষ্কার করেছিলেন মাত্র। যাক বাবা, বাঁচালেন। আমি এতক্ষণ ভয়ে ভয়ে কাটাচ্ছিলাম একেবারে। বাই চান্স আপনি না আমায় দোষী সাব্যস্ত করে দেন। কথাটা কানে নিলেন না দীপকাকু, বলতে থাকলেন, কিন্তু হীরেটা তো কেনাও হয়েছে, সরানোও হয়েছে। তাহলে কে সরালো? কাজের লোকেদের উপর বিশেষ সন্দেহ করা যাচ্ছে না। ওরা হীরেটা সরালে নকল রাখতে যাবে না, হীরে চুরি করে পালিয়ে যাবে কোথাও। অবশ্য কোনো পাকা মাথা ওদের কাউকে দিয়ে হীরে সরিয়ে নকল রাখাতে পারে, তবে সে সুযোগ খুবই কম ছিল। বাড়ি আসার ঘন্টা খানেকের মধ্যে হীরেটা সবার সামনে আনেন সমরেশবাবু, যদিও তখন দেখা যায় সেটা নকল। আমি একটা জিনিস বুঝতে পারছিলাম, হীরেটা কেনা এবং বাড়ি নিয়ে আসা অবধি কেউ নজরে রেখেছিল। এই পয়েন্টে আমি সমরেশবাবুকেও সন্দেহের বাইরে রাখিনি। আমার মনে হচ্ছিল হীরেটা মেয়েকে দেওয়ার উদ্দেশ্যই ছিল না সমরেশবাবুর। লক্ষ্য ছিল মেয়ের শ্বশুরবাড়িকে দেখানো, দেখো মেয়ের জন্য কত দামি গিফট কিনেছিলাম, কিন্তু চুরি হয়ে গেল, কি করব। নিজেই হয়তো আসল সরিয়ে নকল রেখে দিয়েছেন হীরের বাক্সে, আমাকে দিয়ে একটা ফলস ইনভেস্টিগেশন করাচ্ছেন। কিন্তু না, দেখলাম হীরে কেনা এবং হারানো কোনো খবরই মেয়ের শ্বশুরবাড়িতে পৌঁছতে চাননি সমরেশবাবু। আপনি ডিটেলসটা একটু বেশি দিয়ে ফেলছেন না? চুরিটা কিভাবে হলো সেটা বলুন। আসলে এটা ডিটেলস নয়, আমার ছড়ানো জাল। অপরাধীকে আমি গোটা জালটা দেখাচ্ছি, এতে কোনো ফাঁক নেই, পথ নেই পালানোর। না না, আপনি বলে যান, বলে যান। অপরাধী খুবই চতুর, কোনো ফাঁক রাখেনি কাজে, তবে সে বেশ নার্ভাস প্রকৃতির। তাই বড় তাড়াতাড়ি আমার তদন্ত বন্ধ করে দিতে চাইল, হুমকি হামলা চালালো আমাদের উপর। এইখানেই মস্ত বড় ভুল করে ফেলল সে। আমরা তাকে নাগালের মধ্যে পেয়ে গেলাম। দ্বিতীয় হুমকি দিল সুখদেববাবুর দোকানের সামনে। সাবধান বাণীর চিরকুট রেখে গেল সে। আমরা যে সুখদেববাবুর দোকানে, জানলো কি করে? সুখদেববাবুর কোনো স্টাফ কি ফোন করেছিল অপরাধীকে? দোকানের সিসিটিভি ফুটেজ দেখা হলো, কেউ ফোন করেনি। তাহলে কি সমরেশবাবু কিংবা বিভাসবাবু? সমরেশবাবু জানেন সুখদেববাবুর দোকানে যাব, আর বিভাসবাবুর বাড়িতে আমি বলেছিলাম সুখদেববাবুর দোকানে যাচ্ছি। বিভাসবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, দীপকাকু হাতের ইশারায় তাকে বলতে না করিয়ে বললেন, এখনই অস্থির হবেন না, আমার আরো বলা বাকি, প্লিজ। শান্ত হলেন বিভাসবাবু, মুখে অসন্তুষ্টির ছাপ। দীপকাকু বলছেন, প্রথম দিনের হামলার কথা খেয়াল করলাম। ঝিনুক জয়শ্রী জুয়েলার্স থেকে বেরোনোর পরেই ওকে ফলো করা হয়েছিল। ঝিনুক যে বেরোচ্ছে বাইরে কাউকে জানাতে হলে জানিয়েছে জয়শ্রী জুয়েলার্সের চন্দন। ম্যানেজারের সামনেই আমি ঝিনুককে বাড়ি যেতে বলেছিলাম। খবরটা কানে নিয়ে চন্দন আমার জন্য দোকানের সিসিটিভি ফুটেজ আনতে গিয়েছিল। তখনই সে ফোনে মূল ষড়যন্ত্রকারীকে বলে দেয় ঝিনুক বেরোচ্ছে। সে ফোন করার ফুটেজ আমাকে দেন ম্যানেজার। আমরা নিশ্চিত হয়ে যাই চন্দনকে চাপ দিলে নিশ্চয়ই অপরাধীর সন্ধান পাব। পেলাম না। এখানেই অপরাধীর মাস্টার স্ট্রোক। চন্দনের সঙ্গে কখনো দেখাই করেনি সে। অন্য লোকের মাধ্যমে চন্দনের কাছে টাকা পাঠিয়ে নকল হিরে বানিয়েছে। আসল হিরে সরিয়ে পরে যে পাথরটা রাখবে সমরেশবাবুর কাছে থাকা বাক্সে। যোগাযোগ রাখার জন্য চন্দনের কাছে শুধু অপরাধীর ফোন নাম্বার ছিল। চন্দনের মোবাইল থেকে সেই ফোনে কল করলাম। অপরাধীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হলো। অপরাধীর গলাটা একটু চেনা লাগলো আমার, যদিও সে যতটা সম্ভব গলা পাল্টে কথা বলেছিল। কার গলা মনে হয়েছিল? পরে বলছি। উত্তপ্ত বাক্য বিনিময়ের পর আমার উপরে জোরদার হামলা হলো জয়শ্রী জুয়েলার্সের বাইরে।
ভিখারি সেজে বসেছিল হামলাকারী, পায়ে নতুন জুতো। বুঝলাম পুরনো জুতো এ বাড়ির বনমালীর হেফাজতে। পরে শুনলাম সে জুতোও চুরি হয়ে গিয়েছে। নিশ্চিত হয়ে গেলাম লোকটা সমরেশবাবুর কাছে পিঠের কেউ। বাইকে করে লোকটা যখন পালিয়ে গেল, আমার পুলিশ বন্ধুকে বলেছিলাম রাস্তার সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওকে ট্র্যাক করতে, ওর আস্তানাটা জানতে হবে। জানা গেল ওই বাড়িতে থাকে এ বাড়ির ড্রাইভার গণেশ দাস। এই ড্রাইভারকে আমার অনেক আগেই সন্দেহ করা উচিত ছিল, কারণ গাড়িতে বসে সে শুনেছে সমরেশবাবু আর সুখদেবের কথোপকথন। সে হিরেটা কোন দোকান থেকে কেনা হচ্ছে, কবে কেনা হচ্ছে, কোন দিন বাড়িতে নিয়ে আসা হলো, সব খবর মূল চক্রীকে দিয়েছে। গণেশ দাসকে চেপে ধরেছিলেন আপনারা? অপরাধীর নাম বলেছে? বলেছে। কে অপরাধী? নাম কি? আরে অপরাধীর নামের আগে হিরেটা কিভাবে সরানো হয়েছে সেটা বলুন। অপরাধী হিসেবে যে কেউ যার তার নাম নিতে পারে, যার উপর রাগ আছে তার নামই বলবে। সেটা আপনি ঠিক বলছেন, তবে হিরেটা কে সরিয়েছে সেটা আমি আন্দাজ করেছিলাম আগেই। কি প্রক্রিয়ায় এবং কোন সময়ে সরানো হয়েছে ধরতে পারছিলাম না বলে নামটা প্রকাশ্যে আনতে পারিনি। কিভাবে সরানো হলো আসল জিনিসটা? নৌকায়। নৌকায়? বাবারও চোখ বড় বড়। বাবার মতো ঝিনুকও জানে না এত সব ঘটনা। দীপকাকু বলেননি, ঝিনুক আর বাবা শুধু অপরাধীর নামটা জানে। গণেশ দাস তাদের সামনেই বলেছে। দীপকাকু বললেন, নৌকা মানে আসল নয়, দাবার ঘুঁটি, রুক। সমরেশবাবু, আপনি আমাকে বলেছিলেন আপনার রাজস্থান থেকে আনা দাবার বোর্ড বিভাসবাবুর ভারী পছন্দ হয়। আরেকটি এরকম বোর্ড বানানোর জন্য উনি আপনার বোর্ডটি চেয়ে নিয়ে যান নিজের ফার্নিচারের দোকানে। কদিন পর বোর্ড ঘুঁটি ফেরত দেন আপনাকে, বলেন দোকানে এখন আর সে কারিগর নেই যে এই বোর্ড বানাতে পারবে। কথাটা কিন্তু মিথ্যে। উনি আপনার বোর্ডের নৌকোর মতো আরেকটা ঘুঁটি বানান ওর এক পুরনো কর্মচারীকে দিয়ে, যিনি বয়সের কারণে এখন আর চাকরিতে যেতে পারেন না। আমি সে ভদ্রলোকের সঙ্গে দেখা করেছি। উনি বলেছেন বিভাসবাবুর দেওয়া স্যাম্পল মতো উনি একটা দাবার নৌকো বানিয়ে দিয়েছিলেন। দেখুন, এসব বাজে কথা বলা বন্ধ করুন। আমাকে প্লিজ আর একটু বলতে দিন, প্লিজ। এবার সুখদেব বাবু গলা চড়ালেন। বিভাসবাবুকে বললেন, ওকে বলতে দাও। চুপ করে বসে থাকো তুমি, আমরা পুরোটা শুনতে চাই। চুপ করে গেলেন বিভাসবাবু, মুখে প্রবল রাগের প্রকাশ। দীপকাকু বলতে থাকলেন, মেয়েকে যেদিন হিরেটা গিফট করবেন সমরেশবাবু, বন্ধু এবং বেআই বিভাসবাবুকে ডেকে পাঠালেন। বললেন মেয়ের জন্মদিনের গিফটটা দেখে যাও। বিভাসবাবু জানেন কি উপহার দেওয়া হবে। উনি বাড়ি থেকে সদ্য বানানো নৌকোর ঘুঁটিটা নিয়ে বেরোলেন। ঘুঁটিটা বেশ বড়, পেছনের ডায়ামিটার 1 সেন্টিমিটার। ওই গর্তে ঢুকিয়ে নিয়েছিলেন চন্দনের থেকে 30,000 টাকায় কেনা নকল হিরে। দাবার বোর্ড সাজাচ্ছিলেন বিভাসবাবু। সেই সময় সমরেশবাবু আসল হিরেটা ওকে দেখান। বিভাসবাবু এক ফাঁকে নৌকোয় রাখা নকল হিরেটা বার করে আসলটা ঢুকিয়ে দেন। ঘুঁটির পেছনে ঢাকা দেওয়ারও ব্যবস্থা আছে। আমি কিন্তু সেদিন এই বাড়ি থেকে কোনো কিছু নিয়ে বেরোইনি। আমাকে সার্চ করে দেখে নেওয়া হয়েছে। সার্চের ব্যবস্থা আপনি করিয়েছিলেন। গণেশ দাস সে কথা আমাকে বলেছে। আপনার নির্দেশ অনুযায়ী গণেশই কাজের লোকেদের মধ্যে সার্চ করিয়ে নেওয়ার কথা তুলেছিল। আপনি সেদিন আসল হিরে ভরা ঘুঁটিটা বাড়িতে নিয়েই যাননি, সমরেশবাবুর গুঁটির বাক্সেই রেখে দিয়েছিলেন। পরে একদিন এসে নিয়েছেন। সমরেশবাবু বলে ওঠেন, তাই তো, সেদিন আমি বিভাসের হাতে হিরেটা দিতেই মাটিতে পড়ে গিয়েছিল। এখন বুঝতে পারছি ও ইচ্ছে করেই ফেলেছিল, তারপরও নিজেই কুড়িয়ে তোলে। হ্যাঁ ঠিক, তখনই বদলাবদলি করেছেন। আপনার এসব ছেদো গল্প আদালতে প্রমাণ করতে পারবেন না? আপনি বড় উকিল দিলে আমি আর পারবো না। এই ঘরে তো সিসিটিভি নেই,
আপনার হাতের ছাপও কোথাও পাওয়া যাবে না। এমনকি আমার যে দুজন সাক্ষী গণেশ দাস আর কাঠের মিস্ত্রি, তাদের সত্যি বয়ানও মিথ্যে প্রমাণ করে দেবে ঝানু উকিল। সেই কারণেই আমি কাল এ বাড়ি এসে আপনার মেয়েকে আলাদা ডেকে সব ঘটনা বলেছি। আমি একটা দায়িত্বও দিয়েছি ওর উপর। বলেছিলাম আত্মীয়তার মধ্যে পুলিশ, কোর্ট এসব ভালো দেখায় না। আপনি বাপের বাড়ি গিয়ে খুঁজে নিয়ে আসুন হিরেটা। সেটা হাতে পেলে হয়তো সমরেশবাবু পুলিশে যাবেন না। আপনার মেয়ে আমার পরামর্শ মেনেছে। আপনি জানেন কাল উনি আপনার ওখানে গিয়েছিলেন এবং নিয়ে এসেছে আসল হিরেটা। হতেই পারে না, অসম্ভব। কেন হতে পারে না? কোনো উত্তর নেই বিভাসবাবু। দীপকাকু সামান্য গলা তুলে ডাকলেন, মন্দিরা, আপনি একবার হিরেটা নিয়ে আসুন তো। সম্ভবত দরজার বাইরেই ছিলেন সমরেশবাবুর পুত্রবধূ। হাতে ধরা গোলাপি মখমল কাগজের ওপর আসল হিরে, একেবারে ঝকমক করছে। সারা ঘর যেন আলো হয়ে গেল। বিভাসবাবু সোফা থেকে উঠে দাঁড়িয়েছেন আর তিনি জোর দিয়ে বলছেন, এটা তো সেই নকলটা, আসল হিরে হতেই পারে না। এত দূর থেকে নকল কি করে চিনলেন? কোনো পরীক্ষা না করেই? তার মানে আসল কোথায় আছে আপনি জানেন, এবং সেটা এমন কোথাও রেখেছেন যার নাগাল অন্য কেউ পাবে না। ঝিনুক বোকা বনে গিয়ে ভাবে, যা বাবা, এটাও নকল। বিভাসবাবু কাটা গাছের মতো সোফায় সরে ছেড়ে দিলেন, মাথা নিচু করে হাত রাখলেন কপালে। দীপকাকু বললেন, আপনি সব দিক থেকে ধরা পড়ে গিয়েছেন বিভাসবাবু। হিরেটা ফেরত দিয়ে দিন সমরেশবাবুকে। এবার উনি আপনাকে ক্ষমা করবেন না শাস্তির ব্যবস্থা সম্পূর্ণই ওনার ব্যাপার। আমার তদন্ত এখানেই শেষ। সোফা ছেড়ে উঠে পড়লেন দীপকাকু। দেখা দেখি বাবা ঝিনুকও উঠে দাঁড়ায়। সমরেশবাবু বললেন, সে কি, এখনই চলে যাচ্ছেন? চাটাও খেলেন না? মন্দিরের কথা শুনে দীপকাকু বললেন, চা একেবারে বাইরে গিয়েই খাবো, খোলা আকাশের নিচে। আরে আপনার ফিসটা নেবেন তো? চেক না ক্যাশ কিছুই তো বলেননি। সেসব নিয়ে পরে কথা হবে, আপাতত বাইরে যাই। মাথাটা ধরে আছে ভীষণ। তবে ফিজের সঙ্গে একটা আবদার রাখতে হবে আমার। কি আবদার? ঝিনুকও অবাক হয়েছে বেশ। দীপকাকু বললেন, আপনার দাবার বোর্ডটা কয়েকদিনের জন্য ধার দিতে হবে। বিভাসবাবুর সেই কারিগরকে দিয়ে আমার জন্য এইরকম একটা বোর্ড বানাবো। আরে মশাই, আপনাকে আমারটাই দিয়ে দেব, এখনই নিয়ে যান। লোকে দাবা খেলে, আর আপনি তো এই কেসে দাবা নিয়ে খেললেন। আপনি ওই বোর্ডের যোগ্য লোক। আজ থাক, পরে যখন আসবো ফিজ নিতে তখন নিয়ে যাব। তার আগে কয়েক রাউন্ড খেলেও নেব আপনার সঙ্গে। দীপকাকুর ছেলে মানুষই দেখে অবাক হচ্ছে ঝিনুক। কে বলবে এই মানুষটাই খানিক আগে একটা বিরাট জটিল কেস সলভ করেছেন? সব জিনিয়াসরাই বোধহয় এরকম হয়, তাদের মনটা হয় শিশুর মতো সরল। দ্য স্টোরি হল্টে আজ আপনারা শুনলেন সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা গোয়েন্দা দীপকাকু সিরিজের গল্প মোক্ষম চাল। গল্পের সূত্রধার ও একটি বিশেষ চরিত্রে আমি কৌশিক। গল্প পাঠে এনামুল। দীপকাকুর চরিত্রে অভিনয় করেছেন রাজা ভট্টাচার্য। এছাড়াও রয়েছে শুভদীপ, উৎপল, নিহারেন্দু, সোমক, স্নেহাদ্রি, সৌমেন, সায়নী, দিতিপ্রিয়া, পূজা ও বর্ণিশা। নাট্যরূপ নীল, আবহ সায়ন, পোস্টার ডিজাইন অর্ক চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শুভদীপ ও অন্তরা। দ্য স্টোরি হল্টের পক্ষ থেকে লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়কে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্টোরি হল্ট।